তুই আমার ছোট মা, আমার একটাই বোনো, ধমক একটাই দিয়েছে, রাগ করছিস কেন? সন্ধ্যা তবুও তাকালো না। সৌম্য ভাবুক হলো। ছোট মা বললে তো সন্ধ্যা গলে যায়, আজ গলল না কেন? সন্ধ্যার কলেজের সামনে নেমে সৌম্য রিক্সা ভাড়া মিটিয়ে সন্ধ্যার হাত ধরে একটা দোকানে গিয়ে বলে, কি কি নিবি দেখিয়ে দে। সন্ধ্যার মুখে হাসি ফুটলো। সে সৌম্যর থেকে ফোন নিয়ে কিছু লিখে সৌম্যর হাতে ফোন দেয়। সৌম্য চোখ বুলিয়ে দেখলো দুটো কোন আইসক্রিম, সাথে অনেক ধরনের চকলেট। চকলেটের সংখ্যা 20টা হবে, প্রতিটা আলাদা আলাদা। সৌম্য হেসে সন্ধ্যার লিস্টের সব আইসক্রিম চকলেট কিনে একটা পলিথিনে ভরে সন্ধ্যার হাতে দেয়, এরপর বিল মিটিয়ে দেয়। সন্ধ্যা হেসে তার ভাইকে ইশারায় ধন্যবাদ দিল। সৌম্য চোখ ছোট ছোট করে বলে, চকলেট পেয়ে আমাকে মনে পড়লো, কি লোভী হয়ে গেলে রে বনু। সন্ধ্যা রেগে তাকায়। সৌম্য হাসলো, কিছু বলল না। সন্ধ্যার হাত ধরে কলেজের গেটের ভিতর ঢুকিয়ে দিয়ে মৃদুস্বরে বলে, গেটের ভেতর থেকে একদম বের হবি না, আমি দ্রুত নিতে আসবো। এরপর সৌম্য সামনে গিয়ে একটা রিক্সা নিয়ে তার অফিসের উদ্দেশ্যে রওনা হয়। এখান থেকে খুব বেশি দূরে নয় তার অফিস। বেশ কিছুক্ষণ পর রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে অফিসের সামনে বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থাকে সৌম্য। হাত ঘড়িতে একবার সময় দেখলো, এখনো 15 মিনিট সময় আছে। হাত ঘড়ির দিকে অনেকক্ষণ চেয়ে রইল সৌম্য। তার ইরাবতী তাকে একটা ঘড়ি কিনে দিয়েছিল, ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু সৌম্য সেই ঘড়ি ফেলে দেয়নি, তার কাছে যত্ন করে রেখেছিল। কিন্তু ঘড়িটা তার কিছু প্রিয় মানুষের সাথে সাথে পুড়ে ছাই হয়ে গিয়েছে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। তার ইরাবতী হারিয়ে গেল। বছর হতে চলল, ইরাবতীও তার খোঁজ করে না। সেও তার ইরাবতীর জন্য শুধু দীর্ঘশ্বাস ফেলে। এরপর সৌম্য উল্টো ঘুরে ইরার মাকে দেখে থমকে দাঁড়ায়। ইরার মা ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে সৌম্যর দিকে, গালে হাত দিয়ে জিজ্ঞাসা করে, কেমন আছো বাবা? সৌম্য ঢোক গিলে ইরার মা জিজ্ঞাসা করে, তোমার বোন সন্ধ্যা কেমন আছে বাবা? সৌম্য কথা বলতে পারছে না, চাইছে কথা বলতে, কিন্তু তার কথা বেরোচ্ছে না। তবুও বহু কষ্টে বলে, ভালো। ইরার মা মলিন গলায় বলে, তুমি আর সন্ধ্যা বেঁচে আছো জানলে ইরার বাবা হয়তো আজ বেঁচে থাকতো। সৌম্য বিস্ময় চোখে তাকায়। ইরার বাবা বেঁচে নেই, আর ইরা, সে কেমন আছে? আর তাদের সাথে ইরার বাবার বেঁচে থাকার কি সম্পর্ক? ইরার মা মলিন গলায় বলে, 10 মাস আগের কথা ভুলতে পারি না বাবা। সেদিন রাত্রে ইরার বাবা ইরাকে এসে বলল বিয়ের প্রস্তুতি নিতে, তুমি নাকি বিয়ে করে নিয়েছো। সেই ছবি ও আমার ইরা মাকে দেখালো। তুমি তো জানো বাবা, আমার মেয়েটা তোমার জন্য কত পাগল ছিল। আমি মা হয়ে আমার মায়ের কত পাগলামি দেখলাম, কিন্তু মেয়েটাকে প্রশ্রয় দেওয়ার সাহস ছিল না। তোমার আর এক মেয়ের বিয়ের ছবি দেখে আমার ইরা অজ্ঞান হয়ে পড়ে গেল, মুখটা কেমন বেঁকে গেল। তাড়াতাড়ি করে মেয়েটাকে হসপিটালে নিয়ে গেলাম। কথাগুলো বলে ভদ্রমহিলা থামে। তার কথা জড়িয়ে আসছে। সৌম্য ঢোক গিলে থেমে থেমে বলে, ইরাবতীর কি হয়েছিল আন্টি? ইরার মা ঝাপসা চোখে চেয়ে বলে, ধৈর্য ধরো বাবা, সব বলতেই তো আসলাম। একটু থেমে আবারও বলে, ইরার বাবারা 3 বোন 1 ভাই। ইরার বাবা ছিল সবার বড়, আর তোমার মা জ্যোৎস্না ছিল সবার ছোট। সবচেয়ে ছোট বোন জ্যোৎস্না ছিল ইরার বাবার কলিজার টুকরো। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরার মায়ের দিকে। সে তো তাদের কোনো আত্মীয়দের চেনে না, আদৌ কেউ আছে কিনা সেটাও জানতো না। ইরার বাবা তার মামা কিভাবে সম্ভব? ইরার মায়ের কথায় সৌম্য কথা বলার ভাষা হারিয়ে ফেলে। ইরার মা আবারও বলেন, আমার বিয়ের পরের দিন তোমার মা তোমার বাবার সাথে পালিয়ে যায়। ইরার বাবাদের খুব দাপট আগে থেকেই। তোমার বাবাকে হাতের কাছে পেলে হয়তো ইরার বাবা নিজ হাতেই জবাই করে ফেলতো। তোমার মা বড় ভাইয়ের ভয়েই যে হারালো কে জানে। অনেক খুঁজেও তোমার বাবা মাকে খুঁজে পায়নি ইরার বাবা। খোঁজ কখনো থামায়নি। তার কথা, সে যেদিন তার বোন আর বোন জামাইকে কাছে কাছে সেদিনই দুটোকে জবাই করে নদীতে ভাসিয়ে দিয়ে আসবে। মানুষটার কঠোরতা দেখে আমিও ভাবতাম সে কখনো তোমার মা বাবাকে খুঁজে না পাক, হয়তো তাদের খুঁজে পেলে সত্যিই মেরে ফেলবে। আমরা ইরার খবর পাওয়ার জন্য হসপিটালে বসেছিলাম, তখন হঠাৎ ইরার বাবার ফোনে কল আসে। সে ফোন উঠায়, কথা বলতে পারছিল না ঠিক করে, ফোন লাউড দিল। ওপাশ থেকে কেউ একজন বলল, আপনার ছোট বোন জ্যোৎস্না আজ থেকে 8 বছর আগে মারা গেছে, আর তার 2টা ছেলে মেয়ে। আপনি যাদেরকে মারতে লোক পাঠিয়েছেন তারাই, নাম সৌম্য, সন্ধ্যা। ইরার বাবা রেগে বলেন, কি বাজে কথা বলছো? আমার বোন কিভাবে মারা গিয়েছে? আর ওর সন্তান ছিল? ওপাশ থেকে বলে, ছিল, আমি ভালোভাবে খোঁজ নিয়ে বলছি স্যার, 100% শিওর। কথাগুলো শুনে ইরার বাবা স্তব্ধ হয়ে যায়।
এরপর ইরার বাবা আকাশের বাবাকে কল করে ভাঙা গলায় বলে, সাইফ, সন্ধ্যা, সৌম আমার বোনের ছেলে মেয়ে, ওরা জ্যোৎস্নার মেয়ে সাইফ। ইরার বাবা বিস্ময় কণ্ঠে বলে, জানো মানে? ওই লোকদের না করে দাও, আমার বোন আর নেই। এই দুইটা প্রাণের গায়ে যেন আঁচড় না লাগে। ইরার বাবা রেগে বলে, ওদের কিছু হলে তোমাকে আমি জবাই করব সাইফ। আকাশের বাবা ও রেগে কল কেটে দেয়। তখনই ভেতর থেকে ডাক্তার জানায় ইরা স্ট্রোক করেছে, অবস্থা খুব খারাপ। এই খবর শুনে আমরা দিশেহারা হয়ে গেলাম। এর কয়েক ঘন্টা পর ডক্টর জানায় আমার মেয়ে কোমায় চলে গিয়েছে। ইরার বাবা তো এত কঠোর হয়েও মেয়েটার জন্য হাউ মাউ করে কাঁদলো হসপিটালে বসে। বারবার বলছিল তার জন্য মেয়ের এই অবস্থা। আমাকে বলছিল ইরাকে বলতে সৌম্যর বিয়ে হয়নি, সে মিথ্যা বলেছে, কিন্তু ইরা তো আমাদের কারো কথা শোনে না। এরপর ইরার বাবা ফোনে দুটো ছবি পাঠায় আকাশের বাবা। একটি ছবি ছিল তোমার পেটে চাকু মারা অবস্থায় রাস্তায় পড়েছিলে তুমি, আরেকটি ছিল সন্ধ্যার, মেয়েটির উপর একটি লোক ছিল। ছবি দুটো দেখে ইরার বাবা দুহাতে মাথার চুল টেনে কাঁদতে কাঁদতে বলছিল, আমার বোন আর নেই, আমার বোনের দুটো প্রাণকে আমি মেরে ফেললাম। আমার ইরামা। কথাগুলো বলতে বলতেই মানুষটা হার্ট অ্যাটাক করে ওখানেই পড়ে ওখানেই মারা গেল। বোনের শোক, বোনের ছেলে মেয়ের শোক সামাল দিতে পারলো না, সে চলে গেল ওপারে। স্বাভাবিক থাকতে মানুষটা তার বোন ইরা আর তোমাদের প্রতি কতই না কঠোর ছিল, অথচ সেদিন এই মানুষগুলোর জন্যই মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। কথাগুলো বলে ইরার মা থামলেন। চোখের পানিতে ভদ্রমহিলার হিজাব ভিজে গিয়েছে। সৌম্য স্তব্ধ চোখে তাকিয়ে রইল ইরার মায়ের দিকে। চোখ দুটো অসম্ভব লাল। বহু কষ্টে কাপা গলায় উচ্চারণ করলো, ইরাবতী। ইরার মা হিজাবের কোনা দিয়ে চোখ মুছে ভারী গলায় বলেন, আমার ইরামা আমায় আর ডাকে না বাবা, ও তো তোমার শোক কাটাতেই পারলো না। আজ ওর জ্ঞান ফেরেনি, আমার মেয়েটা কি আর কোনোদিনও আমাকে ডাকবে না? কথাগুলো বলতে গিয়ে ইরার মা নিজেকে সামলাতে পারেন না। সৌম্যর পুরো শরীরটা ভূমিকম্পে নিয়ে কেঁপে উঠল। তার ইরাবতীকে যেদিন কাঁদিয়ে রেখে এসেছিল, তার পরের দিন তারই জন্য তার ইরাবতী একেবারে ঘুমিয়ে গেল। এতো তার ইরাবতীকে ভালো থাকতে দেখতে চেয়েছিল, কিন্তু এটা কি হয়ে গেল? সৌম্যর ভেতরটা গলাকাটা মুরগির ন্যায় ছটফটিয়ে উঠল। সৌম্য ইরার মায়ের দিকে তাকিয়ে কিছু বলতে চায়, তার আগে ইরার মা বলে, ইরার বাবা মারা যাওয়ার পর থেকে আমি ইরাকে নিয়ে আমার বাবার বাড়ি সিলেট গিয়ে থাকি। আজ ঢাকায় আসলাম ইরাকে ডক্টর দেখাতে, মেয়েটার একটুও উন্নতি হয় না। এটুকু বলে ইরার মা রাস্তার ওপাশে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, ওই অ্যাম্বুলেন্সে আমরা ইরা আছে বাবা। সৌম্যর সাথে সাথে তাকালো অ্যাম্বুলেন্সটার দিকে। সে এক সেকেন্ডও দাঁড়ালো না। ব্যস্ত রাস্তাটি ব্যস্ত পায়ে দৌড়ে পার হয়ে গেল। অনেকে হয়তো সৌম্যকে বকলো, কিন্তু সেসব যে সৌম্যর কানে যায় না। সৌম্য অ্যাম্বুলেন্সের পিছনে এসে দাঁড়িয়েছে, পিছনের দরজা খুলে রাখা। ডান পাশের সিটটায় ইরা লম্বা হয়ে শুয়ে আছে। সৌম্যর চোখে ইরার ফর্সা পা দুটো আটকায়। সৌম্য নিঃশ্বাস নিতে পারছে না। মনে হচ্ছে পৃথিবীতে অক্সিজেনের বড্ড অভাব। বাঁ হাতে নিজের গলা নিজেই চেপে ধরল। অ্যাম্বুলেন্সের অপর পাশে ইরার মামাতো ভাই বসা ছিল, বয়স 21 বছর। ছেলেটি সৌম্যকে দেখে অবাক হয়। সৌম্যকে তারা সবাই চেনে, যার জন্য তাদের বোনের এই অবস্থা। তাকে চিনবে না? ছবিতে দেখেছিল। ছেলেটি ভেতর থেকে বেরিয়ে এসে ইরার মায়ের পাশে দাঁড়ায়। সৌম্য ডান হাতে অ্যাম্বুলেন্স আঁকড়ে ধরল। চোখ দুটো ভীষণ ঝাপসা ঠেকে। সৌম্য তার কাপা দেহ টেনে তোলে। অ্যাম্বুলেন্সের ভেতরে গিয়ে ইরার মাথার কাছে বসে পড়ে। মুহূর্তেই সৌম্যর দু চোখ ফেটে জল গড়িয়ে পড়ে। ইরার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে সে। সৌম্য ইরার ডান হাত তার ডান হাতে আঁকড়ে ধরে, বাঁ হাত ইরার কপালে রেখে ভাঙা গলায় ডাকে, ইরাবতী। কথাটা বলতে গিয়ে সৌম্য ফুপিয়ে ওঠে, যেন কোনো বাচ্চা নিজের আবদার পূরণ না হওয়ায় কাঁদছে। ইরার ডান হাত সৌম্য নিজের কপালে ঠেকিয়ে ভাঙা গলায় বলে, ইরাবতী, এভাবে থাকিস না, আমার ভীষণ কষ্ট হচ্ছে তোকে এভাবে দেখতে। উঠে পড় ইরাবতী, আমি আর তোকে ছেড়ে কোথাও যাব না। একবার কথা বলি ইরাবতী। ইরাবতী। কথাগুলো বলতে বলতে নিঃশব্দে চোখের পানি ফেলে সৌম্য। যে ইরাবতী সৌম্যর একবার তাকানোতে প্রাণ ভরে হাসত, আজ তাকে সৌম্য কত ডাকছে, কিন্তু ইরাবতী তার সৌম্যর ডাকে একটুও সাড়া দেয় না, একটুখানি চোখ মেলে তাকায় না। কেমন নিস্তব্ধ হয়ে পড়ে আছে তার ইরাবতী। সৌম্যর মনে হচ্ছে তার বুকে সব হাড় একসাথে কেউ গুড়িয়ে দিচ্ছে, গলায় শক্ত কিছু বেঁধেছে যেন। বিড়বিড়িয়ে করুণ কণ্ঠে ডাকলো, ইরাবতী।
সৌম্য সন্ধ্যাকে রেখে যাওয়ার পর সন্ধ্যা লামিয়ার জন্য গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। লামিয়া ডাকলে সন্ধ্যা আবারও গেট থেকে বাইরে বেরিয়ে আসে। লামিয়া সন্ধ্যার সাথে একই ক্লাসে পড়ে। সৌম্য আর সন্ধ্যা প্রথম রাত লামিয়াদের বাসায় ছিল, সেখান থেকে পরিচিত। কলেজে এসে দুজনের মাঝে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে গিয়েছে। লামিয়া সন্ধ্যার হাত ধরে একটা দোকানে যায়। সে সন্ধ্যার মতো আইসক্রিম চকলেট খাওয়া পাবলিক। সন্ধ্যা মূলত লামিয়ার থেকে অভ্যাস পেয়েছে। প্রথম প্রথম বাচ্চাদের মতো সৌম্যকে দোকানে টেনে নিয়ে যেত। এখন সৌম্য নিজে থেকে কিনে দেয়। লামিয়া তার পছন্দ অনুযায়ী আইসক্রিম চকলেট কিনে আবারও কলেজ গেটের দিকে যায়। তখনই কলেজের সামনে আকাশ গাড়ি সাইড করে গাড়ির ভেতর থেকে আকাশ আর শিমু নেমে দাঁড়ায়। শিমু ছোট করে বলে, আকাশ ভাইয়া আমাকে নিতে আসবা? আকাশ ছোট করে বলে। হুম। শিমু কলেজ গেটের ভেতরে চলে গেলে আকাশ গেটের পাশে উল্টো ঘুরে দাঁড়ায়। পরনে সাদা পাঞ্জাবি, সাদা গ্যাবার্ডিন প্যান্ট, পাঞ্জাবির হাতা ছেড়ে দেওয়া। গোটাতে ভালো লাগে না তার। মন মেজাজ ভালো না থাকলে এসব কিছুই ভালো লাগে না। এই ব্যস্ত শহরে এত এত মানুষের ভিড়ে তার সন্ধ্যা মালতী ছাড়া সে ভীষণ একা। তার জীবনের রং তার সন্ধ্যা মালতী যে হারিয়ে গিয়েছে। কেউ কল করায় পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কলে কথা বলায় ব্যস্ত হয় আকাশ। সন্ধ্যা লামিয়া আকাশকে পাস করে যাচ্ছিল। হঠাৎ একটা মেয়ের সাথে ধাক্কা খেয়ে সন্ধ্যার হাত থেকে দুটো আইসক্রিম মাটিতে পড়ে যায়। আইসক্রিম দুটো পড়েছে একদম আকাশের পায়ের কাছে। সন্ধ্যা কোনো দিকে তাকায়নি। দ্রুত নিচু হয়ে আইসক্রিম দুটো তুলতে নেয় আকাশ। কথা বলতে বলতে পা এদিক ওদিক করলে তখনই তার বাম পা এসে পড়ে আইসক্রিম দুটোর উপর। কোন আইসক্রিম দুটো একদম চ্যাপটা হয়ে ভেতর থেকে বেরিয়ে এসেছে। সন্ধ্যার চোখ বড় বড় করে তাকায়। সে খাবে বলে আইসক্রিম দুটো ব্যাগ থেকে বের করে হাতে নিয়েছিল, আর এই লোক তার আইসক্রিম দুটো পুরো ইন্নালিল্লা করে দিল। সন্ধ্যার ভীষণ রাগ হলো। তার মুখের খাবার কেড়ে নিল। আকাশের মনে হলো তার পায়ের নিচে কিছু পড়ে গলে গেল। সে কথা বলা থামিয়ে মাথা নিচু করে তাকায়। তখনই সন্ধ্যার আগে ডান হাতে আকাশের পায়ের গিরার উপরের অংশে প্যান্টের উপরেই খামচে ধরে। আকাশ অবাক হয়। দ্রুত তার পা ঝাড়া মেরে সরিয়ে কিছু বলার আগে সন্ধ্যা দ্রুত উল্টো ঘুরে দৌড় দেয়। আকাশ ডান হাত বাড়িয়ে মেয়েটার ব্যাগ টেনে তার সামনে দাঁড় করাতে চেয়েছিল, কিন্তু মেয়েটির পিঠের ব্যাগের বদলে হাতে চলে এসেছে সন্ধ্যার জর্জেটের ওড়না। সন্ধ্যা এক সেকেন্ডের জন্য থেমে গিয়ে ভয় পেয়ে আবারও দৌড়ে কলেজ গেটের ভিতর প্রবেশ করে। আকাশ বিস্ময়ের চোখে তাকায়। ব্যাপারটা কি হলো? আশেপাশে সবাই আর চোখে আকাশের দিকে তাকাচ্ছে। আকাশ অস্বস্তিতে পড়ে গেল। সকলে দৃষ্টি দেখে মনে হচ্ছে সে জনসম্মুখে কলেজের মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করছে। ভাগ্যিস মুখে মাস্ক আছে, নয়তো আজকের হেডলাইন হতো ঢাকা উত্তর মহানগরের সভাপতি লুচ্চা। আকাশ দৃষ্টি নিচু করলেও দেখলো দুটো আইসক্রিম গলে বেরিয়ে এসেছে। মেয়েটার উপর আকাশের ভীষণ রাগ হলো। দুটো আইসক্রিম নষ্ট হয়েছে, সে না হয় চারটা কিনে ক্ষতিপূরণ দিয়ে দিত, কিন্তু এই কলেজ পড়ুয়া বাচ্চা মেয়ের এসব কী ধরনের অসভ্যতামি। মেয়েটাকে কোনোভাবে ধরতে পারলে আগে ঠাটিয়ে একটা থাপ্পড় মেরে ভদ্রতা শেখাতো। হাতের ওড়না দূরে ছুঁড়ে ফেলে বড় বড় পা ফেলে গাড়িতে উঠে জায়গাটা প্রস্থান করে আকাশ। লামিয়া সন্ধ্যাকে খুঁজছে। এই বলদি দৌড়ে কই লুকালো? সে তো আকাশকে চিনতে পেরেছে, অর্থাৎ আকাশ যে উত্তরার সভাপতি এটা চিনতে পেরেছে। চেনার কারণ এই কলেজে শিমুর ভাই আকাশ সভাপতি, এটা মোটামুটি অনেকেই জানে। সে দোকান থেকে আইসক্রিম চকলেট কেনার সময় আকাশ আর শিমুকে দেখেছিল, তাই আকাশের মুখ না দেখেও বুঝেছে এটা শিমুর ভাই সভাপতি। আর এই সন্ধ্যা কয়েকদিন হলো এসে না চিনে না জেনে কি করে ফেললো এটা। আশেপাশে খুঁজতে খুঁজতে দেখলো সন্ধ্যা একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা আড়ালে দাঁড়িয়ে আছে তার ওড়না না থাকায়। মাথায় কাপড় ছাড়া সে কারো সামনে যায় না, এখন সেটাই তো তার কাছে নেই। লামিয়া সন্ধ্যার সামনে গিয়ে দাঁড়িয়ে রেগে বলে, তুই কি পাগল? কি করলি ওটা? চিনিস ওই লোককে? সন্ধ্যা অসহায় মুখে দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ সে চেনে না। লামিয়া কপালে একটা থাপ্পড় মেরে বলে, উনি ঢাকা উত্তর মহানগরের সভাপতি। তোর এই কলেজ আর পড়া হবে না, বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হ। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। তার ঘাম ছুটছে। তার ভুলের জন্য এখন তাকে কলেজ ছাড়তে হবে। সৌম্য ভাইয়া শুনলে খুব কষ্ট পাবে। এখন সে কি করবে? হসপিটালের সামনেই অ্যাম্বুলেন্স থামানো। সৌম্য দুহাতে চোখ জোড়া ডলে নিজেকে সামলে নেয়। হাত ঘড়িতে একবার সময় দেখলো, লেট হয়েছে ভালোই। সময় একটা লম্বা শ্বাস টেনে নিলে ইরাকে দুহাতে কোলে তুলে নেয়। এরপর অ্যাম্বুলেন্স থেকে নেমে ইরার মায়ের উদ্দেশ্যে মৃদুস্বরে বলে, আন্টি আসুন। ইরার মা হিজাবে চোখের পানি মুছে সৌম্যর পিছু পিছু যায়। ইরার শরীর ছেড়ে দেওয়া অনেক শুকিয়েছে। মেয়েটা সৌম্য চোখ নামিয়ে নিস্তেজ ইরার পানে তাকায়। তার ইরাবতী কি আর সুস্থ হবে না? ঢোক গিলল। সে ঠিক সুস্থ করে তুলবে তার ইরাবতীকে। ডক্টর ইরাকে লাইফ সাপোর্টে রেখেছে। জানিয়েছে উন্নতি অবনতি কোনোটাই হয়নি, আগের মতোই। সৌম্যর অফিসে লেট হয়েছে। সে ইরার মায়ের সামনে গিয়ে বলে, আন্টি এরা কি কোথাও নিয়ে যাবেন না প্লিজ? হসপিটালে রেখে ওর চিকিৎসা করালে ও দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। একটু থেমে আবারও বলে, আর আমি 2-3 ঘন্টা পর আসছি। অফিস থেকে ছুটি নিতে হবে। আপনি থাকতে পারবেন না একা? ভদ্রমহিলা মৃদুস্বরে বলে। আচ্ছা বাবা আসো, আমি আছি।
সৌম্য পাশে একজন অপরিচিত ছেলের দিকে তাকায়, যার দৃষ্টি তার দিকে। ছেলেটি ইরার মাথার কাছে বসেছিল। ব্যাপারটা সৌম্য তখন আমলে না নিলেও এখন বিরক্ত হলো। ইরা যেমন পোশাক পরুক, যেভাবেই থাকুক, ও ছেলেদের সাথে সবসময় অনেক ডিস্টেন্স রাখতো, যেটা সৌম্যর ভীষণ ভালো লাগতো। ছেলেটা এগিয়ে এসে সৌম্যর দিকে হাত বাড়িয়ে দিয়ে সালাম দিয়ে বলে, ভাইয়া, আমি ইরাপুর মামাতো ভাই ইয়া। সৌম্য ছেলেটির সাথে হাত মিলিয়ে গম্ভীর গলায় বলে, আন্টিকে দেখে রাখো, তবে ইরাবতীর থেকে দূরে থাকবে। ওকে আন্টি দেখে রাখবে, আসছে। কথাটা বলে সৌম্য দ্রুত পায়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। ইহাব ভোতা মুখে সৌম্যর দিকে তাকিয়ে রইল। সে ইরার থেকে গুনে গুনে 4 বছরের ছোট। সৌম্য কি বুঝে কথাটা বলে গেল? সে তো বুঝেছে। ইরার মায়ের দিকে তাকালে দেখলো সেও অদ্ভুতভাবে তার দিকে চেয়ে আছে। ইহাব গলা ঝেড়ে বলে, ফুফি, আমি ইরাপুকে বড় বোন ভাবি, সত্যি। ইরার মা চোখে পানি নিয়ে মৃদু হেসে বলে, পাগল ছেলে, সৌম্য তোকে ওভাবে চেনে না, তাই এভাবে বলেছে। আমি তো সৌম্যকে দেখে ভেবেছিলাম ছেলেটা হয়তো বিয়ে করে নিয়েছে, কিন্তু ইরার প্রতি ছেলেটার এখনো কত টান দেখলি। সৌম্যর রসিলায় আমার ইরাম্মা সুস্থ হয়ে যাক। ইহাব তার ফুপির কথা শুনল। মৃদু স্বরে বলে, সৌম ভাইয়া যদি বিয়ে করে নেয় ফুফি, ধরো পুরনো প্রেমিকাকে দেখে ইমোশনাল হয়ে গিয়ে ইরা আফুর জন্য এত কিছু করলো, অথচ বাসায় বউ আছে। ড্রেস আপ দেখে তো মনে হলো ভালো মানের চাকরি করে। ইহাবের কথায় ইরার মায়ের চোখে মুখে অসহায়ত্ব দেখা দিল। সত্যি তো, এরকম হলে কি হবে? তার ইরা কি আর সুস্থ হবে না? ভাবনার মাঝে পিছন থেকে সৌম্য ইহাবের শার্টের কলার টেনে রাগান্বিত স্বরে বলে, বেয়াদব ছেলে, কোন সাহসে তুমি আমার শাশুড়ির কান ভাঙাচ্ছ? ইহাব চোখ বড় বড় করে তাকায় সৌম্যর দিকে। সৌম্য খেয়ে ফেলা চোখে ইহাবের দিকে চেয়ে আছে। ইহাব ঢোক গিলল। সৌম্য চিবিয়ে চিবিয়ে বলে, সৌম্যর দেহে প্রাণ থাকতে সে তার ইরাবতী ছাড়া অন্য কাউকে কল্পনা করার কথা কখনো ভাবেনি, আর না কখনো ভাববে। তোমাদের মতো ফাঁপা মাথার ছেলেটা এসব বুঝবে না। কথাটা বললেই সৌম্য ইহাবের কলার ছেড়ে দেয়। এমনিতেই ইরার এই অবস্থায় সে নিস্তেজ হয়ে গিয়েছে। এর মধ্যেই ছেলেকে তার বিরক্ত লাগলো। এখন এই ছেলে তাকে পুরো বিবাহিত বানিয়ে দিয়েছে। এত রাগ লাগছে। চোখ বুজে নিজেকে শান্ত করলো। এরপর ইরার মায়ের উদ্দেশ্যে বলে, আন্টি সরি, আপনি নাম্বারটা দিন। ইরার মা সৌম্যর দিকেই চেয়ে আছে। তিনি কি রিয়াকশন দিবেন সেটা বুঝতে পারছে না। নিজেকে সামলে তার নাম্বার বললে সৌম্য তার ফোনে নাম্বারটি সেভ করে নেয়। এরপর দ্রুত পায়ে চলে যায়। যাওয়ার আগে ইহাবের দিকে শক্ত চোখে তাকায় একবার। ইহাব ঢোক গিলে মনে মনে তওবা করলো, আর জীবনে ধারণা করে একটা কথাও বলবে না। ইরার মা ইহাবের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, কি যেন বলছিলি? ইহাব আমতা আমতা করে বলে, আমি তো ইরাপুর কথা ভেবেই বলছিলাম, তোমাদের নিয়ে আর কিছু বলবোই না আমি। ইরার মা একটু হাসলো। আশেপাশে তাকালো। তার ভাই অর্থাৎ ইহাবের বাবা এসেছে সাথে। কি যেন কাজে কই যে গেল। আকাশ কলেজ থেকে উল্টো পথে কিছু দূর গিয়ে গাড়ি থামায়। গত 1 বছর যাবৎ ঢাকা উত্তর মহানগরের সভাপতি আছে আকাশ। এতদিনে মন্ত্রী হয়ে যাওয়ার কথা তার, কিন্তু আকাশ এমপি পদটুকু গ্রহণ করেনি। সে সভাপতির দায়িত্ব পালন করতে হিমশিম খায়। কারণটা অবশ্যই সন্ধ্যা। মাঝে মাঝে এত ডিপ্রেসড হয়ে যায়, কোনো কাজই করে না। তার সভাপতির খবর তার মা জানে। কিছু বলেনি আকাশকে। সন্ধ্যা পুড়ে গিয়েছে। এরপর থেকে আকাশ অনেক অস্বাভাবিক হয়ে গিয়েছিল। আসমানি নওয়ান নিজেকে সামলাতে পারতেন না। ছেলেটাকে দেখেও ভীষণ বুক ফুটতো। আকাশ যদি একটু একটু স্বাভাবিক হয়, এজন্য সে আকাশকে এই পথ থেকে সরতে বলেননি। উল্টো আকাশের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে বলেছেন আকাশ চাইলে উপর পদগুলো নিতে পারে। আকাশ মত দেয় না, সে পারবে না। সবার কথা ভাবতে গিয়ে সে তার সন্ধ্যা মালতীর কথা ভুলতে পারবে না। আকাশ গাড়ি থেকে নেমে সামনে ক্যাফের দিকে যেতে নিলে নিয়াজকে দেখে দাঁড়িয়ে যায়। আকাশের মায়ের চিকিৎসা নিয়াজ করে সবসময়। আকাশ আর নিয়াজের মাঝে সম্পর্ক দহরম মহরমও নয়, আবার একেবারে খারাপও নয়। নিয়াজ রাজনীতির মাঠ থেকে আপাতত ইচ্ছে করেই সরে আছে। মূলত তার বাবা নিষেধ করেছে। বাবার উপর কথা বলতে পারেনি সে। আকাশ নিয়াজের দিকে চেয়ে ভ্রু কুচকে বলে, কিছু বলবে? নিয়াজ গলা ঝাড়ল। আসমানি নওয়ানকে চিকিৎসার খাতিরে নিয়াজের সাথে আসমানি নওয়ানের মা ছেলের মতো একটা সম্পর্ক গড়ে উঠেছে। ভদ্রমহিলা নিয়াজকে বলেছে আকাশকে যেন একটু বোঝায়, সে আবারও নতুন করে জীবন শুরু করে। নিয়াজ অনেক ভেবেচিন্তে আসমানি নওয়ানের কথা ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছে। অতঃপর গলা ঝেড়ে বলে, হ্যাঁ, তোমার জন্য মেয়ে দেখেছি। মেয়েটির সন্ধ্যার মতোই অনেকটা। তুমি মেয়েটিকে কখন দেখতে যেতে পারবে? আকাশ রেগে বলে। মানে? নিয়াজ আবারও বলে, তোমার মা তোমার চিন্তায় 2 দিন পর পর অসুস্থ হয়, আর তাছাড়া জীবন কারোর জন্য থেমে থাকে না। তুমি সন্ধ্যাকে বলে নতুন কাউকে। বাকিটুকু শেষ করার আগেই আকাশ নিয়াজকে ধাক্কা দিয়ে একটা দেয়ালের সাথে চেপে ডান হাতে সর্বশক্তি দিয়ে গলা চেপে ধরে। রাগে আকাশের কপালে রক ফুলে উঠেছে। বাহাত মুষ্টিবদ্ধ করে রাখা চোয়াল শক্ত। ভাবটা এমন যেন আজ নিয়াজকে মেরেই তবে দম নিবে। নিয়াজের চোখ বড় বড় হয়ে যায়।
বেচারা বুঝতেই পারেনি আকাশ এরকম কিছু করতে পারে। দুহাতে আকাশকে কয়েকবার ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু সে ঠিক করে নিঃশ্বাস নিতে না পারায় কায়দা করতে পারছে না। সামনের ক্যাফে থেকে অরুণ বেরিয়ে এসে আকাশ আর নিয়াজকে দেখে বিস্ময়ের চোখে তাকায়। যদিও আকাশের মুখে মাস্ক, কিন্তু অরুণের চিনতে অসুবিধা হলো না। সে দৌড়ে এসে দুহাতে আকাশকে পেছন থেকে সাপড়ে ধরে বলে, আরে ছাড়, এই আকাশ, আল্লাহ, নিয়াজ মরবে তো। অরুণ এসে ধরায় এবার নিয়াজ একটু শক্তি পেয়ে আকাশকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে গলায় হাত দিয়ে সমানে কাশতে থাকে। আকাশ আবারও তেড়ে যেতে নেয়। অরুণ আকাশকে টেনে ধরে বলে, তুই কি পাগল হলি? নিয়াজ কি করেছে? আকাশ অরুণকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, ওর সাহস কি করে হলো আমার সন্ধ্যাকে বলে যাওয়ার কথা বলার? ওকে আজ মেরেই ফেলবো আমি। আবার বলছে মেয়ে দেখতে যেতে, ও 14 গোষ্ঠীকে বিয়ে করিয়ে দিব আমি। আকাশের কথা শুনে অরুণ আর নিয়াজ চোখ বড় বড় করে তাকায়। আকাশ কথাটা বলে আবারও নিয়াজের দিকে এগিয়ে যেতে নিলে অরুণ আকাশকে টেনে ধরে বলে, আরে থাম থাম, ভুল করে বলে ফেলেছে, আর বলবে না, মিস্টেক। আকাশ অরুণকে সরিয়ে দিয়ে বিরক্তিতে মুখের মাস্ক খুলে ছুঁড়ে ফেলে। অরুণ স্বস্তির নিঃশ্বাস ফেলল। এতক্ষণ অনেকে আকাশকে না চিনল, এবার মাস্ক না থাকে চিনতে পেরে কেউ কেউ এগিয়ে এসে আকাশকে সালাম দেয়। আকাশ রেগে তাকায়। ছেলেটার কলার ধরে দাঁত কিরমির করে বলে, সালাম চেয়েছি আমি, কোনো কাজ নেই। ছেলেটার বয়স আকাশের থেকে 2-1 বছর কম হবে। সে চোখ বড় বড় করে তাকায়, অনুতপ্ত স্বরে বলে, সরে। অরুণ হতাশ চোখে চেয়ে রইল। আকাশ ছেলেটার কলার ছেড়ে চোখ পাকিয়ে বলে, আর একবার সালাম দিতে আসলে থাপ্পড় একটা মাটিতে পড়বে না। ছেলেটা দ্রুত পায়ে জায়গা প্রস্থান করে। আরও অনেকে এগিয়ে আসতে গিয়ে আকাশের রিয়াকশন দেখে ওখান থেকে মোড় ঘুরিয়ে নিয়েছে। আকাশ নিয়াজের দিকে আরেকবার শক্ত দৃষ্টি নিক্ষেপ করে বড় বড় পা ফেলে তার গাড়িতে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে এখান থেকে চলে যায়। অরুণ পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনে এনে নিয়াজের দিকে বাড়িয়ে দিলে নিয়াজ পানির বোতলটি নিয়ে ছোট করে বলে, থ্যাঙ্কস। এরপর বোতলের অর্ধেক পানি খেয়ে নেয় নিয়াজ। অরুণ চোখ ছোট ছোট করে বলে, তুমি আকাশকে সন্ধ্যাকে ভুলে যাওয়ার কথা আবার অন্যকে বিয়ের কথা বলতে গিয়েছো কেন? নিয়াজ একবার কেসে বলে, আন্টি বলতে বলছিল। আসমানি নওয়ানের অসুস্থতার চক্করে নিয়াজের সাথে তাদের সবারই একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে। এজন্য অরুণ নিয়াজ একে অপরের সাথে এত ফ্রিলি কথা বলছে। অরুণ অবাক হয়ে বলে, আন্টি বলতে বলল আর তুমি বলে দিলে? আন্টি তো আমাকেও নিয়ম করে বলতে বলে। নিয়াজ ভ্রু কুচকে বলে, তুমি আকাশকে বোঝাওনি? অরুণ অসহায় মুখ করে বলে, আমাকে পাগল কুত্তা তো দূর, ভালো কুত্তাও কামড়ায়নি। এসব বলে নিজের জীবন নিয়ে টানাটানি করবো নাকি? দেখলে না তোমার কি অবস্থা করছিল? নিয়াজ কিছু বলল না। মনে হচ্ছে এখনো কেউ তার গলা চেপে ধরে রেখেছে। আসমানি নওয়ানের সাথে তার ভালো সম্পর্ক না থাকলে এই আকাশের মায়ের চিকিৎসাই করতো না সে। তার মা নেই। আসমানি নওয়ান খুব মিশুক টাইপ। নিয়াজের মায়া লাগে আর এজন্যে উপকার করতে এসেছিল, কিন্তু রিয়াকশন তো উল্টো হয়ে গেল। এখন দুপুর 1টা। সৌম্য অফিস থেকে 2 দিনের ছুটি নিয়েছে। এরপর রিহানের কাছে গিয়ে ডাকে। রিহান, সৌম্যকে দেখে রিহান চেয়ার থেকে উঠে এসে দাঁড়ায়। ইরার ব্যাপারে সৌম্য তাকে অফিসে এসে জানিয়েছে। সে কিভাবে সৌম্যকে সান্ত্বনা দিবে সেই ভাষা সে খুঁজে পায় না। মৃদুস্বরে বলে, ছুটি পেয়েছিস? সৌম্য ছোট করে বলে, প্রয়োজন হলে কল দিস। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে বলে, বোনের বিকেল 5টায় ছুটি হবে, তুই বোন কিনে হসপিটাল আসতে পারবি? রিহান সম্মতি দিয়ে বলে, আচ্ছা, সন্ধ্যাকে আমি নিয়ে আসবো, চিন্তা করিস না। সৌম্য আবারও বলে। সাথে কাজে নিয়ে আসবে। রিহান ভ্রু কুচকে বলে, মানে কাজী দিয়ে কি করবি? সৌম্য কিছুটা রেগে বলে, যা বললাম কর, না পারলে বল, আমি ম্যানেজ করব। আরে রেগে যাচ্ছিস কেন? নিয়ে যাব, চিন্তা করিস না। কিন্তু সৌম্য আর এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করলো না, ব্যাংক থেকে বেরিয়ে যায়। রিহান মাথা চুলকে বিড়বিড় করে, হসপিটালে কাজী দিয়ে কি হবে? সৌম্য হসপিটালে আসার সময় কিছু খাবার কিনে এনেছে ইরার মায়ের জন্য। ইরার মা সৌম্যকে দেখে এগিয়ে এসে বলে, এত তাড়াতাড়ি আসতে পারলে বাবা? সৌম্য মৃদুস্বরে বলে, জি আন্টি, ছুটি নিয়েছে। পাশ থেকে ইরার মামা বলে, তুমি সৌম্য? সৌম্য ভদ্রলোকটির দিকে তাকায়, হুঁ বলে সম্মতি দেয়। ভদ্রলোক তার বোনের উদ্দেশ্যে বলে, ছেলে তো ভালো, ইরার বাবা মানলো না কেন? আজব। এরপর এগিয়ে এসে সৌম্যর কাঁধে হাত রেখে বলে, সে যাক, শুনেছিলাম তুমি নাকি বেঁচে নেই, এখন দেখে হেঁটে বেড়াচ্ছ। বেঁচে আছো, ভালো করেছো। আমাদের ইরামে সুস্থ হওয়ার চান্স আছে, চিন্তা করো না। এবার আমি নিজে দাঁড়িয়ে তোমাদের বিয়ে দিব। কি সুন্দর ছেলে। ইরার মামার কথায় ইরার মা সৌম্য দুজনাই কেমন যেন অপ্রস্তুত হলো। ইরার মামার ঠাস ঠাস করে কথা বলার অভ্যাস, তবে মিশুক। এদিকে সৌম্য অপরিচিত কারোর সাথে হুট করে মিশতে পারে না। ইরার মামার কথায় বেশ বিব্রত বোধ করছে সে। নিজেকে সামলে বলে, আমাদের বাসায় এখান থেকে বেশি দূর নয়, আপনারা আমার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেন, আমি এখানে আছি। ইরার মামা স্বভাব সুলভ বলে, হ্যাঁ দাও তো চাবিটা। আমি ইরার মাকে বলেছিলাম, চাবিটা কেন নিল না? জামাই হওনি কিন্তু হয়ে তো যাবে।
আমরা অযথা হবু জামাইয়ের বাড়ি রেখে সকাল থেকে কষ্ট করেছি, এভাবে থাকতে অস্থির লাগছে। ইহাব তার বাবার কাণ্ডে বিব্রত হলো। সৌম্য এ পর্যায়ে একটু হাসলো। ইরার আত্মীয়দের সাথে কখনো তার দেখা হয়নি। মনে পড়ল ইরা তার মামাতো বোন। কথাটা ভাবতে কেমন অদ্ভুত লাগলো সৌম্যর। ইরার মা তার ভাইয়ের উদ্দেশ্যে বলে, ভাইজান ও জ্যোৎস্নার ছেলে, ইরার ফুফাতো ভাই, ভুলে গেছো? ইরার মামা জিহবাই কামড় দিয়ে বলে, ও হ্যাঁ হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। সৌম্য পকেট থেকে চাবি বের করে দেয়, তার বাসার অ্যাড্রেস দেয়। এখানের ক্যান্টিন থেকে 3 জনের জন্য বেশি করে খাবার কিনে ইরার মায়ের হাতে দেয়। ইরার মামা নিতে চাইছিল না, সৌম্য জোর করে ধরিয়ে দিয়েছে। সৌম্য দরজা ঠেলে আইসিইউ রুমে প্রবেশ করে। ধীর পায়ে এগিয়ে এসে ইরার মাথার কাছে দাঁড়ায়। চোখে মুখে অসহায়ত্ব। শেষবার যেদিন সৌম্য ইরাকে ফিরিয়ে দিয়েছিল সেদিনের কথা মনে পড়ে যায়। ইরা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেছিল, কেঁদে কেঁদে বলেছিল তাকে বিয়ে করে নিতে। তার সাড়া না পেয়ে এক পর্যায়ে পা ধরে কত কাঁদল সৌম্য। স্বার্থপরের মতো তার ইরাবতীকে বাবার হাতে তুলে দিয়েছিল। ইরার বলা কিছু কথা কানে স্পষ্ট বাজলো। তবে তুই আমাকে ভালোবাসবি সৌম্য? অনেক ভালোবাসি। 25 বছরের মেয়ে হয়ে 15 বছরের মেয়ের মতো পাগলামি করে তোকে অনেক বিরক্ত করেছি। পারলে ক্ষমা করে দিস আমাকে। ভালো থাকিস। সৌম্য চোখ জোড়া ঝাপসা হয়। একটুখানি ঝুঁকে ইরার কানের কাছে মুখ নিয়ে ভারী গলায় মৃদুস্বরে আওড়ায়, তুই অনেক ভালোবাসবি ইরাবতী। তুই 15 বছরের মেয়ের চেয়েও বেশি পাগলামি করবি? তোর ভাষায় আবার আমায় কবে বিরক্ত করবি ইরাবতী? আমি তোর জন্য সারা জীবন অপেক্ষা করব। আমাকে একা ফেলে যেন চাস না। একদিন হলেও তোকে ভালোবাসার সুযোগ দিস, নয়তো আমি মরে গিয়েও শান্তি পাবো না। কথাগুলো বলতে বলতে সৌম্যর চোখ থেকে টুপ করে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। সৌম্য নিজেকে সামলে সোজা হয়ে দাঁড়ায়। শার্টের হাতা দিয়ে চোখ জোড়া মুছে নেয়। ডান হাত ইরার মাথায় রেখে মৃদুস্বরে বলে, তোর সৌম্য তোকে ছাড়া একটুও ভালো নেই ইরাবতী। দ্রুত অভিমান ভেঙে উঠে পড়। আমি আমার ইরাবতী অভিমান ভাঙানোর অপেক্ষায়, আমার ইরাবতীকে ভালোবাসার অপেক্ষায় আছে। কথাগুলো বলে সৌম্য বেশ কিছুক্ষণ ইরার মুখের দিকে চেয়ে থাকে, যেন কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তার ইরাবতী। সৌম্য চেয়ার টেনে ইরার মাথার কাছে বসলো। মলিন মুখে ইরার দিকে চেয়ে রইল। কিছুক্ষণ পেরোতে সৌম্য চোখ জোড়া আবারও ঝাপসা হয়। বিড়বিড় করে, আমার ইরাবতীর ঘুম ভাঙিয়ে দেওয়া আল্লাহ। সন্ধ্যা কমন রুমে বসে আছে। সে আজ একটা ক্লাসও করেনি। লামিয়া বাইরে গিয়ে তার জর্জেট ওড়না খুঁজেছিল, পেয়েছিল, কিন্তু ওড়নাটি ময়লার স্তূপের মধ্যে যা ইচ্ছে তাই হয়ে গিয়েছে। তাই সন্ধ্যা মাথায় দেওয়ার মতো কিছু পায়নি। লামিয়া সন্ধ্যাকে ঝাঁকিয়ে বলে, কি ভাবিস? সন্ধ্যা তার ফোনে কিছু টাইপ করে লামিয়ার দিকে ধরে। লামিয়া লেখাটি পড়ল, তোমাদের সভাপতির স্বভাব নষ্ট। মেয়ে মানুষের জামা কাপড় ধরে টানটানি করে। এসব মানুষ সভাপতি বলেই সমাজের আজ এত করুণ অবস্থা। লামিয়া লেখাগুলো পড়ে চোখ বড় বড় করে তাকায়। সন্ধ্যার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেসেজটা তার হোয়াটসঅ্যাপে সেন্ড করে সন্ধ্যাকে সন্ধ্যার ফোন ফিরিয়ে দেয়। সন্ধ্যা ভ্রুকুচকে চেয়ে আছে। লামিয়া মিটিমিটি হেসে সন্ধ্যার দিকে ফোন তাক করে বলে, তোর নাম্বার থেকে সভাপতিকে দিয়ে একটা বেফাস কথা বেরিয়েছে। এটা যে কোনো সময় আমি পাবলিক করে দিয়ে তোকে বাস খাওয়াতে পারি। ব্যাপারটা দারুণ না? সন্ধ্যা বিস্ময়ের চোখে চেয়ে মাথা দুদিকে নাড়ায়। অসহায় চোখে তাকায় লামিয়ার দিকে। লামিয়া পাত্তা দিল না। সন্ধ্যার কাহিনী সে জানে। সোহা সাধন থেকে শুরু করে সন্ধ্যার এক স্বামী ছিল, সবই সন্ধ্যা তাকে বলেছিল। তবে সন্ধ্যার স্বামীর নাম জানে না, সন্ধ্যায় বলেনি। সেও জিজ্ঞাসা করেনি। এসব নিয়ে মাথা ব্যথা নেই তার। আসল কাহিনীটা হলো, সন্ধ্যা সোহাকে মনে করে মাঝে মাঝে তাকে বলে তার কোনো বান্ধবী লাগবে না। লামিয়া যেন তার থেকে দূরে থাকে। লামিয়া রেগে যায়। এসব কি কথা? আবার সন্ধ্যার জন্য খারাপও লাগে। আসলে সোহাকে হারিয়ে সন্ধ্যা ভয় পায়। লামিয়া বোঝে, কিন্তু তাই বলে সে সন্ধ্যা থেকে দূরে থাকবে? কি সুন্দর একটা মেয়ে। সন্ধ্যা লামিয়ার ফোন কেড়ে নিতে চাইলে লামিয়া ফোন তার পিছনে নিয়ে বলে, আর একদিন যদি আমাকে বলেছিস তোর থেকে দূরে থাকতে, সেদিন তুই ভাইরাল। যে সে ভাইরাল নয়, কিন্তু সভাপতিকে নষ্ট চরিত্র বলাই ভাইরাল। ওহ, আমি তো আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। সে আমাদের এই আধা কলেজ সরকারি কলেজেরও সভাপতি, বুঝলি? তাই এখন থেকে আমার সাথে ভেবে চিন্তে কথা বলবি। সন্ধ্যা ঢোক গিলল। এই কলেজেরও সভাপতি? তারা এই কলেজের বোধহয় আর জায়গা হলো না। সৌম্য ভাইয়াকে এখন সে কি বলবে? এসব ভেবেই সন্ধ্যার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আকাশ নিয়াজের সাথে ঝামেলা করার পর বাড়িতে গিয়েছিল। বাড়িতে গিয়ে পাঞ্জাবির পকেটে হাত দিলে সন্ধ্যার নুপুর জোড়া পায় না। নুপুর দুটো সবসময় তার পাঞ্জাবির পকেটে রাখে, কিন্তু আজ কোথায় কিভাবে হারালো? আকাশ তখনই বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় খুঁজতে বেরিয়ে পড়েছে। সারাদিন রাস্তার ছেলেদের মতো সেই নুপুর জোড়া খুঁজলো, কিন্তু কোথাও পায়নি। এখন এসে দাঁড়িয়েছে নিয়াজকে লাস্ট যেখানে মেরেছিল। এখানে আশেপাশে এত খোঁজাখুঁজি করলো, রাস্তার আনাচে কানাচে খুঁজলো।
আশেপাশে অনেকে তাকাচ্ছিল বারবার। পরনে ভদ্রলোকের পোশাক, কাজ বলছিল রাস্তার ছেলে, তাকানোই স্বাভাবিক। আকাশ সেসব পাত্তা দেয়নি। রাস্তায় বেরোলে মুখে মাস্ক সব সময় থাকে, তাই অসুবিধা হয়নি। কিন্তু এত খুঁজেও নুপুরজোড়া কোথাও পেল না। আকাশ অসহায় চোখে তাকালো। সন্ধ্যাকে এই নুপুর জোড়া সে কিনে দিয়েছিল। সন্ধ্যা যে তার দেওয়া নুপুর পরেছিল, আকাশ তা দেখেছিল। হলুদ শাড়ি, আলতারাঙা পা, দুপায়ে তার দেওয়া নুপুর। লম্বা কেশের অধিকারী এক চঞ্চল ভেজা সন্ধ্যা নৃত্য করছিল। আজও আকাশের চোখের সামনে সেই দৃশ্য স্পষ্টভাবে ধরা দেয়। আকাশের দম বন্ধ লাগলো। তার কাছে সন্ধ্যার স্মৃতি হিসেবে 3টে জিনিসের মধ্যে এই নুপুর জোড়া ছিল একটা স্মৃতি, যেটাতে সন্ধ্যার পায়ের ছোঁয়া ছিল। কিন্তু সে তো হারিয়ে ফেললো। এলোমেলো দৃষ্টি এখনও ছোটাছুটি করছে রাস্তায়। ইতিমধ্যে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। তার কাছ থেকে তার সন্ধ্যা মালতী হারিয়ে গিয়েছে। মেয়েটার সামান্য স্মৃতিটুকু সে হারাতে বসেছে। আকাশের বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে। চোখের কোণে জলকণা জমেছে। দুহাতে মাথার চুল টেনে ধরে চোখ বুজে বিড়বিড় করে, কেন আমাকে একা ফেলে চলে গেল সন্ধ্যা মালতী? পায়ের কাছে একটা বাচ্চা এসে দাঁড়িয়ে আকাশের পাঞ্জাবি ধরে টানে। আকাশ চোখ মেলে বাচ্চাটার দিকে তাকালে দেখলো বাচ্চাটা তার পাঞ্জাবি টেনে ধরে দাঁড়িয়ে আছে। আকাশ কিছু বলল না। ডান হাতে চোখ দুটো ডলে আবারও আশেপাশে তাকায়। এরপর বাচ্চাটিকে দিকে তাকায়। বাচ্চাটিকে দেখে মনে হচ্ছে রাস্তায় থাকে। আকাশ বাচ্চাটার সামনে হাঁটু গেড়ে বসলো। মেয়েটিকে কিছু কিনে দিবে, এটাই উদ্দেশ্য। কিছু বলতে গিয়েও থেমে যায়। বাচ্চা মেয়েটির গলায় চোখ পড়লে আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। মেয়েটি সন্ধ্যার নুপুর দুটো একসাথে করে মালা বানিয়ে গলায় পড়েছে। আকাশ অবাক হয়ে বলে, এই নূপুর কোথায় পেয়েছো তুমি? মেয়েটা আধো আধো স্বরে বলে। আকাশ দ্রুত মেয়েটার গলা থেকে নুপুর দুটো খুলে নেয়। সেই নুপুর না চিনলে তার জীবনই বৃথা যাবে। দিনে 24 ঘন্টায় 2400 বার কল্পনা করে তার কিনে দেওয়া নুপুর পরিহিত সন্ধ্যার পা। আর সে চিনবে না এই নুপুর এটা হয়। তাছাড়া এই বাচ্চাটা কুড়িয়ে পেয়েছে দেখেই বোঝা যাচ্ছে। নুপুর দুটো খুঁজে পেয়ে আকাশ যেন জানে প্রাণ ফিরে পেল। বাচ্চাটা কান্নামাখা গলায় বলে, এটা আমার, তুমি আমার দিসনি কেন? আকাশ নুপুর দুটো তার পাঞ্জাবির পকেটে রেখে বাচ্চাটার গাল টেনে মৃদু হেসে বলে, বাবু মিথ্যা বললে আল্লাহ জিভ কেটে নেয়, আর কখনোই মিথ্যা বলবে না, কেমন? এবার বাচ্চাটা নিজে থেকেই বলে, ওটা আমার না, আমি কুলিয়ে বেটিতে। আকাশ মৃদু হাসলো। বাচ্চাটাকে কোলে নিয়ে একটা দোকানে নিয়ে যায়। যা যা কিনতে চাইলো আকাশ সব কিনে দেয়। এরপর বাচ্চাটিকে কোল থেকে নামিয়ে দিলে সে দৌড় দেয় তার মায়ের দিকে। আকাশ দীর্ঘশ্বাস ফেললো। পকেট থেকে নুপুর দুটো বের করে হাতের তলায় রাখে। নুপুর দুটোতে দৃষ্টি রেখে মলিন হেসে বিড়বিড় করলো, হারিয়ে যাওয়া সন্ধ্যা মালতীর স্মৃতিটুকুই আমার বেঁচে থাকা সবচেয়ে বড় অবলম্বন। সন্ধ্যা এখনো কমন রুমে। আর 30 মিনিট পর কলেজ ছুটি হবে। সন্ধ্যা কলম দিয়ে বেঞ্চের উপর গাঢ় করে লিখেছে আকাশ প্লাস সন্ধ্যা। সন্ধ্যার দৃষ্টি আটকে আছে লেখাটার দিকে। তার বুক টিপটিপ করছে। সে কেন লিখেছে এটা? চোখের কোণে পানি জমতে শুরু করেছে সন্ধ্যার। এই শহরে আসার কত মাস পেরিয়ে গেল, অথচ আকাশকে সে একদিনও দেখলো না। আকাশ কি তাকে একটুও খোঁজে না? একেবারেই ভুলে গিয়েছে তাকে? সে বকুল ফুলে দুটো মালা গেঁথেছিল, একটা আকাশকে রাখতে বলে এসেছিল। সন্ধ্যার ধারণা সে নিজের কাছে যে মালাটি এনেছিল সেটি পুড়ে গিয়েছে। কিন্তু আকাশ কি তার মালাটি রেখে দিয়েছে নাকি ফেলে দিয়েছে? সন্ধ্যা বেঞ্চের উপর লেখার আকাশ অংশের উপর তার ডান হাত উপর করে রাখলো, যেন আকাশকে তার হাতের মুঠোয় নিয়ে রেখেছে। এরপর তার হাতের উপর কপাল ঠেকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেললো। তার ভীষণ মনে পড়ছে আকাশের কথা। সে কেন ভুলতে পারে না ওই মানুষটাকে? লামিয়া ওয়াশরুমে ছিল। সন্ধ্যার পাশে এসে সন্ধ্যাকে দেখে অবাক হলো। মেয়েটি থেকে থেকে কেঁপে উঠছে। সন্ধ্যাকে ঝাঁকিয়ে বলে, সন্ধ্যা, কি হয়েছে তোর? লামিয়ার গলা পেয়ে সন্ধ্যা দ্রুত মাথা তুলে বা হাতে চোখ মুখ মুছে নেয়। জোরপূর্বক হেসে মাথা নেড়ে বোঝায়, কিছু না। লামিয়া দীর্ঘশ্বাস ফেলল। সন্ধ্যাকে তার একটু অস্বাভাবিক লাগে। শান্তশিষ্ট আলাদা। সন্ধ্যা তেমন নয়। তার মনে হয় সন্ধ্যা মারাত্মক ডিপ্রেশনে থাকে। লামিয়া অবাক হয় না। সন্ধ্যার সাথে ঘটে যাওয়ার প্রতিটা ঘটনার পর এই মেয়ে যে সুস্থভাবে বেঁচে আছে এটাই তার কাছে বেশি মনে হয়। লামিয়া সন্ধ্যার মুখ ভালোভাবে মুছে দিয়ে বলে, নাচের রুমে চল, একটু পর ছুটি হবে। সন্ধ্যা তার ব্যাগ ঘাড়ে নিয়ে লামিয়ার সাথে কমন রুম থেকে বেরিয়ে একটা বড় রুমে যায়। এখানে নাচ প্র্যাকটিস করে অনেকে, সবাই নাচের রুম বলে। লামিয়া সন্ধ্যার ঘাট থেকে ব্যাগ তার কাছে নিয়ে বলে, আমরা সবাই তো নাচ দেখার জন্য বসে আছি, নে শুরু কর। না করবি না কিন্তু, তোর নাচ অনেক সুন্দর, আমি দেখেছি। এবার আমার বান্ধবীদের দেখা। সন্ধ্যা রুমের চারিপাশে তাকালে দেখলো লামিয়া ছাড়া আরো 6 জন মেয়ে বেঞ্চের উপর বসে আছে। সন্ধ্যা বিব্রত বোধ করলো। সে লামিয়ার সামনে অনেক নেচেছে। এরা সবাই তার ক্লাসেরই। সন্ধ্যার সাথে কথাও বলে, কিন্তু প্রথমবার নাচতে কেমন যেন লাগছে। একজন মেয়ে বলে ওঠে, একটু নাচ ভইন। লামিয়ার মুখে সারাদিন তোর নাচের প্রশংসা শুনতে শুনতে আমার বদহজম হচ্ছে। তুই নেচে আমাদের দেখার সুযোগ করে দে, সাথে আমার সুহজম হতে হেল্প কর। মেয়েটার কথায় সবাই শব্দ করে হেসে ফেললো। সন্ধ্যাও একটু হাসলো। পায়ের জুতো জোড়া খুলে একপাশে রেখে রুমের মাঝখানে দাঁড়ায় সন্ধ্যা। লামিয়া গান চালু করে,
যাও বলধারে মেঘেরও পারে। গানের তালে তালে সন্ধ্যা নাচতে থাকে। খোপা করা চুলগুলো খুলে হাঁটুর নিচ পর্যন্ত ছুঁয়েছে। সকলে মৃদু শব্দে তালি দিতে থাকে। লামিয়া সন্ধ্যার ফোনে ভিডিও করছে। সে সন্ধ্যার দিকে চেয়ে হাসলো। সে জানে সন্ধ্যা নাচলে মেয়েটার মন ভালো হয়, এজন্যই সে সন্ধ্যাকে এরকম অফার করলো। আকাশ শিমুকে নিতে এসেছে বেশ কিছুক্ষণ আগে। সে মূলত সন্ধ্যার নুপুর খুঁজতে এসে ঘড়িতে দেখেছিল সময় হয়ে গেছে, তাই শিমুকে একেবারে নিয়ে যাবে বলে কলেজে এসেছে। গাড়ির ভেতরে সাইড করে রেখেছে। ইম্পর্টেন্ট কল আসে, হাঁটতে হাঁটতে কথা বলছে। কথার তালে কখন নাচের রুমের সামনে এসে দাঁড়িয়েছে বুঝতে পারেনি। কথা বলার ফাঁকে ঘরের জানালার দিকে চোখ পড়লে আকাশের পুরো শরীর যেন বিদ্যুতের ন্যায় কেঁপে উঠল। আকাশ যখন তাকিয়েছিল তখনই সন্ধ্যা নাচতে নাচতে একবার ঘুরে আকাশ চোখে সন্ধ্যার হাস্যোজ্জ্বল মুখ কয়েক সেকেন্ডের জন্য আটকায়। আকাশ কান থেকে ফোন নামিয়ে ঘরটার দরজার সামনে গিয়ে দাঁড়ায়। সবার দৃষ্টি সন্ধ্যার দিকে। কেউ আকাশকে খেয়াল করেনি। আকাশের দৃষ্টি সন্ধ্যার হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলোর দিকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তার, বুকে ধুকধুক করছে, বিড়বিড় করে। সন্ধ্যা মালতী। ওদিকে ফোনে গান বাজছে। সন্ধ্যা নাচতে নাচতে দরজার দিকে সরে এসেছে। নাচের তালে ঘুরতে গিয়ে আকাশের বুকে জোরে সোরে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যেতে নেয়। তার আগে আকাশ সন্ধ্যার ডান হাত টেনে ধরে। সকালে আকাশকে দেখে বেঞ্চ থেকে নেমে দাঁড়ায়। লামিয়া দ্রুত গান অফ করে দেয়। ভয়ে সকলের অবস্থা খারাপ। ক্লাস ফাঁকি দিয়ে নাচছে, তাও আবার সেটা স্বয়ং সভাপতির কাছে ধরা খেয়েছে। আজ সবার এই কলেজে শেষ দিন। সন্ধ্যা পিছন থেকে হেলে পড়ে যাওয়ার মতো করে দাঁড়িয়ে আছে। বেঁকে থাকায় চুলগুলো মেঝে ছুঁয়েছে। সন্ধ্যা স্তব্ধ চোখে আকাশের দিকে চেয়ে আছে। চোখের কোণে নোনা পানি জমতে শুরু করেছে। আকাশ সন্ধ্যার চোখে চোখ রেখে ঢোক গিলে আওড়ায়। আকাশ সন্ধ্যার চোখের কোণে জমায়িত পানির কণা দেখল। তার মনে হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত থেকে থেকে কেঁপে উঠছে। হঠাৎই সন্ধ্যার হাত ধরে টেনে এনে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। দু হাতের বন্ধনীর মাঝে সর্বশক্তি দিয়ে সন্ধ্যাকে ধরে রাখে। সন্ধ্যা স্তব্ধ হয়ে যায়। মুখ ঠেকেছে আকাশের বুকে। চোখ জোড়া ভেদ করে নোনা পানি বেরিয়ে স্থান হয় আকাশের সাদা পাঞ্জাবিতে। আকাশ ঢোক গিলল। তার বুক কাঁপছে, চোখ বন্ধ, থেমে থেমে আওড়ায়। সন্ধ্যা মালতী। সন্ধ্যা নিঃশব্দে চোখের পানি ফেলে। একটু আগেও তো এই মানুষটাকে মনে করে কত কাঁদল সে। হঠাৎ কোথা থেকে চলে এলো আকাশ। আকাশ সন্ধ্যাকে ছেড়ে দু হাতের আজলায় সন্ধ্যার মুখটি বিষণ্ণ কণ্ঠে বলে, কোথায় ছিলে তুমি? তুমি? এটুকু বলে থেমে যায় আকাশ। কথা বলতে পারছে না সে। ঢোক গিলে বলে, তুমি পুড়ে যাওনি সন্ধ্যা মালতী? সন্ধ্যা বিস্ময়ের দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। আকাশের ব্যবহার তার হজম হচ্ছে না। তার দুগালে আকাশের দু হাত। সন্ধ্যা ঢোক গিলল। আকাশকে বিয়ে করেনি? তার আকাশকে দেখে মনে হচ্ছে আকাশ হয়তো বিয়ে করে নিয়েছে। প্রশ্নটা আগেও মাথায় আসতো, আর আজ আকাশকে সামনে থেকে দেখে কথাটা মাথায় বেশি ঘুরপাক খাচ্ছে। আকাশের চুল দাড়ি কি সুন্দর গোছানো। মনে হচ্ছে আকাশ আগের চেয়ে সুন্দর হয়ে গিয়েছে। সন্ধ্যা ঢোক গিলল। তাকে কি ডিভোর্স দিয়ে দিবে আকাশ? কথাটা ভাবতেই সন্ধ্যার চোখে মুখে ভীতি হানা দেয়। ওদিকে সন্ধ্যার ফ্রেন্ড লামিয়া সহ সকলে বিস্ময় দৃষ্টিতে চেয়ে আছে। সব তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। আকাশের কথা তারা শুনতে পাচ্ছে না, কিন্তু তাদের বান্ধবী আর সভাপতির মাঝে এসব কি হচ্ছে? লামিয়া এগিয়ে এসে ডাকে, এই সন্ধ্যা। লামিয়ার ডাকে সন্ধ্যা ঝাঁকি দিয়ে ওঠে। দ্রুত আকাশের থেকে দূরে সরে দাঁড়ায়। আকাশ ভ্রু কুচকে আবারও সন্ধ্যার দিকে এগিয়ে আসলে সন্ধ্যা আকাশকে দু হাতে ধাক্কা দেয়। কান্না মাখা চোখে আকাশের দিকে তাকায়। আকাশ সন্ধ্যার ব্যবহারে অবাক হয়। সন্ধ্যা জুতা পরল না। তার ব্যাগ তুলে ঘর থেকে বেরিয়ে যেতে নিলে আকাশ চোখ বড় বড় করে তাকায়। এই মেয়ে কোথায় লুকিয়েছিল? আবার তাকে দেখে পালিয়ে যাচ্ছে। আকাশ দ্রুত সন্ধ্যার হাত টেনে তার সামনে দাঁড় করিয়ে অবাক হয়ে বলে, তুমি আবার আমার থেকে পালাচ্ছ? তোমার সাহস তো কম না? সন্ধ্যা ঢোক গিলল। তার হাত আকাশের হাতের মুঠো থেকে ছাড়াতে চায়। সে তার ভাইয়ের কাছে যাবে। সন্ধ্যার ভীষণ কান্না পাচ্ছে। আকাশ সন্ধ্যার হাবভাব দেখছে। আজব তো, মেয়েটি তাকে দূরে ঠেলছে কেন? আকাশ ডান হাতে সন্ধ্যার হাত শক্ত করে ধরে রেখে বাহাত সন্ধ্যার গালে রেখে বলে, সন্ধ্যা মালতী, কি হয়েছে তোমার? সন্ধ্যা অবাক হয়। নামটি কেমন অদ্ভুত ঠেকল, সাথে আকাশের ব্যবহারও। পাশ থেকে লামিয়া বলে, স্যার আপনার কোথাও ভুল হচ্ছে। ওর নাম সন্ধ্যা, সন্ধ্যা মালতী নয়। আকাশ বিরক্ত চোখে তাকায় লামিয়ার দিকে। সন্ধ্যার হাত মোচড়ামুচড়িতে আকাশ বিরক্ত হয়ে ধমকে বলে, কি প্রবলেম তোমার? পালাতে চাইছো কেন আমার থেকে? ক্লোরোফর্ম চেনো? একদম অজ্ঞান করে কিডন্যাপ করে নিয়ে যাব। যেমন বেয়াদব ছেলে তেমনই তো আসো। আকাশের কথা শুনে সন্ধ্যা সহ সকলে বিস্ময় দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা ভয় পায়। এতক্ষণ ডিভোর্স সাথে আকাশ বিয়ে করেছে কিনা সেসব মিলে আকাশ থেকে পালাতে চাইছিল, আর এখন তাকে গুন্ডাদের মতো অজ্ঞান করে কিডন্যাপ করতে চাইছে। সন্ধ্যা ভীত হয়ে কাপা হাত মুচড়ায় আকাশের থেকে তার হাত ছাড়াতে। আকাশকে ভয় পাচ্ছে সে। লামিয়া দেখছে সন্ধ্যা আকাশের থেকে নিজেকে ছাড়াতে চাইছে, আর এই আকাশ তো আচ্ছা বজ্জাত। লামিয়ারা সবাই জানে আকাশ বিবাহিত। লামিয়া বিড়বিড় করে, সন্ধ্যা ঠিকই বলেছিল, এর স্বভাব নষ্ট। ঘরে বউ রেখে আমার বান্ধবীর পিছিয়ে লেগেছে। অতঃপর লামিয়া তার ভয় দূরে রেখে আকাশের উদ্দেশ্যে বলে, আপনি তো বিবাহিত স্যার, আপনার বউয়ের নাম হয়তো সন্ধ্যা মালতী। আমার বান্ধবীর সাথে গুলিয়ে ফেলছেন কেন? ওকে ছাড়ুন।
লামিয়ার কথাটা শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। তার মানে আকাশ বিয়ে করে নিয়েছে? লামিয়া তো চিনে ফেললো। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যা আগের চেয়ে শক্তি প্রয়োগ করে আকাশের থেকে নিজেকে হাত ছাড়াতে চায়। বাচ্চাদের মতো তার কাঁদতে ইচ্ছে করছে। আকাশ বিবাহিত কথাটা মানতেই পারছে না মেয়েটি। আকাশ শক্ত হাতে সন্ধ্যার হাত চেপে ধরে লামিয়ার দিকে রেগে তাকায়, যেন আজ লামিয়াকে দৃষ্টি দিয়ে মেরে ফেলবে। লামিয়া ঢোক গিলল, ভয় সে পাচ্ছে, কিন্তু তাই বলে তার বান্ধবীকে বাঁচাবে না। সন্ধ্যা আকাশের থেকে নিজের হাত ছাড়াতে না পেরে একটু ঝুঁকে আকাশের হাতের কবজির উপর জোরে সোরে কামড় বসায়। আকাশ লামিয়ার দিকে তাকিয়ে থাকায় বুঝতেই পারেনি। হঠাৎ ব্যথা পেয়ে সন্ধ্যার হাত ছেড়ে মৃদু আর্তনাদ করে ওঠে। হ্যাঁ, সন্ধ্যা ছাড়া পেয়ে লামিয়ার হাত থেকে তার ফোন টেনে নিয়ে দু হাতে ব্যাগ চেপে খালি পায়ে দৌড় দেয়। আকাশ দ্রুত পিছু ফিরে সন্ধ্যাকে ধরতে গিয়েও পারল না। সন্ধ্যা দৌড়ে বেরিয়ে গেছে রুম থেকে। আকাশ চোখে মুখে যেমন বিস্ময় তেমনি রাগ। লামিয়ার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, তোমার ব্যবস্থা পরে করছি, রাবিশ কোথাকার। কথাটা বলেই বড় বড় পা ফেলে আকাশ বেরিয়ে যায় রুম থেকে। লামিয়া সহ বাকি সবাই ভীত চোখে চেয়ে রইল। একটা মেয়ে লামিয়াকে ঝাঁকিয়ে বলে, কিছু বুঝলি? লামিয়া বেঞ্চের উপর থেকে তার ব্যাগ নিয়ে দৌড়ে বেরিয়ে যেতে যেতে বলে, বুঝিনি কিছু। সন্ধ্যা কই গেল আগে সেটা দেখি। সন্ধ্যা যখন রুম থেকে বেরিয়েছে তখনই ছুটির ঘন্টা পড়ে। ক্লাসরুম থেকে সকল ছাত্রছাত্রীরা বেরিয়ে এসেছে। সন্ধ্যা স্টুডেন্টদের মাঝে মিশে গিয়েছে। শরীর কাঁপছে তার। কাপ্পা হাতে সৌম্যর নাম্বারে মেসেজ করে, শুভ ভাইয়া তাড়াতাড়ি আসো, ভয় লাগছে আমার। সন্ধ্যা একটু সাইডে গিয়ে গাছের আড়ালে দাঁড়ায়। ফোনের দিকে চেয়ে তার ভাইয়ের উত্তরের অপেক্ষা করে। সে সৌম্যকে মেসেজ করলে তাকে কখনো অপেক্ষা করতে হয় না। সৌম্যর সাথে সাথে তার বোনকে রিপ্লাই দেয়। কিন্তু আজ সন্ধ্যা তার ভাইয়ের নাম্বার থেকে কোনো উত্তর না পেয়ে হাঁসফাঁস করে। তার ভাইয়া কোথায়? সন্ধ্যার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। আকাশ বিয়ে করে নিয়েছে ভাবতে দম বন্ধ লাগছে। আবার তাকে তুলে নিয়ে যেতে চায়, জোর করে ডিভোর্স করিয়ে নিবে। এই জন্যে সন্ধ্যা নিজেই ডিভোর্স দিয়ে দিবে আকাশকে। এমন বিবাহিত লোকের বউ হয়ে থাকার একটু ইচ্ছে নেই তার। আবারও ফোন চেক করে দেখলো সৌম্যর কোনো রিপ্লাই নেই। গাছের আড়াল থেকে একটু মাথা বের করে আশেপাশে তাকালে দেখলো মাঠের মাঝে আকাশ দাঁড়িয়েছে, তবে মুখে মাস্ক। সন্ধ্যা ঢোক গিলল। সত্যি সত্যি তাকে অজ্ঞান করে নিয়ে গেলে তার কি হবে? তার ভাইয়া তাকে কই খুঁজবে? সন্ধ্যা ভীত চোখে তাকায়। ভাবলো বাইরে গিয়ে দেখুক তার ভাইয়া এসেছে কিনা। সন্ধ্যা ব্যাগ সামনে রেখে নিজেকে আড়াল করে দৌড়ে কলেজ গেট দিয়ে বাইরে বেরিয়ে যায়। এদিকে আকাশ দু হাতের পাঞ্জাবির হাতা হাতের কোনই পর্যন্ত গুটিয়ে এদিক ওদিক তাকে সন্ধ্যাকে খুঁজছে। চোখের পলকে মেয়েটি কোথায় চলে গেল? সন্ধ্যার বেঁচে থাকার ব্যাপারে তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তবে এসব ভাবনা আপাতত সরিয়ে রেখে তার দৃষ্টি সন্ধ্যাকে খুঁজতে ব্যস্ত। নিজেকে ভীষণ অসহায় লাগছে। সন্ধ্যা তার থেকে পালালো কেন? তবে এতদিনও কি ইচ্ছা করেই তার থেকে দূরে ছিল কেন? আকাশ ঢোক গিলল। চোখ দুটো লাল হতে শুরু করেছে। আবার কোথায় হারালো তার সন্ধ্যা মালতী? আকাশ এদিক ওদিক ব্যস্ত পায়ে হেঁটে হেঁটে সন্ধ্যাকে খুঁজতে থাকে। এত স্টুডেন্টের মাঝে কিভাবে খুঁজবে? আদৌ এখানে আছে? কলেজ গেট থেকে বেরিয়ে যায়নি তো? আরও বেশ কিছুক্ষণ এদিক ওদিক ছোটাছুটি করে খুঁজলো। এতক্ষণে মাঠে আগের চেয়ে অনেকটা ফাঁকা হয়ে গেছে। আকাশের তীক্ষ্ণ দৃষ্টি পুরো মাঠ জুড়ে কোথাও নেই সন্ধ্যা। শিমু আকাশকে মাঠে দেখে দৌড়ে এসে বলে, আকাশ ভাই চলো। আকাশ শিমুর উদ্দেশ্যে বলে, গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। শিমু ভ্রু কুচকে তাকা। আকাশের কণ্ঠটা কেমন যেন একটু অন্যরকম লাগলো। চোখ দুটো লাল। কৌতূহলী চোখে চেয়ে বলে, কি হচ্ছে ভাইয়া? আকাশ ছোট করে কিছু না বলে মাঠের কোণার দিকে সাইড করে রাখা গাড়ির দিকে এগিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে। স্কুল মাঠে সন্ধ্যা নেই এটা সে বুঝে গেছে। শিমু আকাশের পিছু পিছু গিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ে। আকাশ গাড়ি ঘোরালে দারোয়ান কলেজ গেটের বড় গেট খুলে দেয়। আকাশ কলেজের ভেতর থেকে গাড়ি বের করে রাস্তার একপাশে গাড়ি সাইড করে গাড়ি থেকে বের হয়। দৃষ্টি চারিপাশে ঘুরছে এখনো। পকেট থেকে ফোন বের করে বায়ানের নাম্বারে কল করে। কল রিসিভ হলে আকাশ গম্ভীর স্বরে বলে, শিমুর কলেজের সামনে আসো, গাড়ি ড্রাইভ করতে হবে। কথাটা বলেই কল কেটে দেয়। চোখ জোড়া বুঝে ভারী নিঃশ্বাস ফেলে। তার সন্ধ্যা বেঁচে আছে কথাটা ভাবতেই মনে হলো তার জীবন সার্থক। সে বেঁচে থেকে সার্থক। মরুভূমিতে পথ হারিয়ে ফেলা পথিক যেমন এক ফোঁটা পানির সন্ধান পেয়ে জীবন ফিরে পাবার আশায় তার খুশির অন্ত থাকে না, আকাশের তেমনি অনুভূতি হলো। প্রাণহীন এক দেহে হঠাৎ প্রাণ ফিরে পেয়ে আকাশ কেমন যেন সতেজ হয়ে উঠলো। বিড়বিড় করলো, তুমি বেঁচে আছো সন্ধ্যা মালতী। আমি জানি না তুমি কেন আমার থেকে পালিয়ে বেড়াচ্ছ, তবে তুমি বেঁচে আছো মনে আমার দৃষ্টির বাইরে। আর এক সেকেন্ডও থাকতে পারবে না তুমি আর। আকাশ কথাগুলো বলে চোখ মেলে তাকায়। এরপর কলেজের থেকে সামনের দিকে এগিয়ে যায়। দৃষ্টি অনবরত এদিক ওদিক ঘুরছে। সন্ধ্যা কলেজ থেকে বেরিয়ে তাদের বাসার দিকে অনেকটা এগিয়ে গিয়েছে। তার ভাইয়া এখনো কেন আসেনি? তাকে মেসেজের রিপ্লাইও দেয়নি। সন্ধ্যার কান্না পায়। খালি পা হাঁটুর নিচ পর্যন্ত চুলগুলো এদিক ওদিক ছোটাছুটি করছে। দু হাতে ব্যাগ চেপে সন্ধ্যা দুরু দুরু বুক নিয়ে হাঁটছে। সন্ধ্যার কোনো দিকে খেয়াল নেই। ভাইয়াকে পেলেই হবে তার। হঠাৎই সামনে রিহানকে দেখে সন্ধ্যা ধাক্কা খেতে গিয়েও দাঁড়িয়ে যায়। রিহান অবাক হয়ে সন্ধ্যাকে দেখছে। সন্ধ্যার খালি পা আর খোলা মাথা দেখে রিহান কি বলবে বুঝতে পারছে না।
সৌম্য তাকে বলেছে সন্ধ্যাকে নিয়ে হসপিটালে যেতে। তার বেরোতে বেরোতে একটু লেট হয়েছিল, কিন্তু সন্ধ্যার এই অবস্থা কেন? সবচেয়ে বড় কথা, সে সৌম্যদের বাড়িতে অনেক গিয়েছে। সন্ধ্যার মাথায় সবসময় কাপড় থাকতো। সন্ধ্যা কখনো মাথা উঁচু করে তাকিয়েছে কিনা রিহানের মনে পড়ে না। সে সন্ধ্যাকে কখনো দেখতেই পায়নি ভালো করে, অথচ আজ এত খোলামেলাভাবে সন্ধ্যাকে দেখে কেমন হাঁ করে চেয়ে আছে। আপনা আপনি মন বলে ওঠে, মেয়েটি কি সুন্দর। রিহানের দৃষ্টি দেখে এতক্ষণে সন্ধ্যার নিজের অবস্থার কথা মনে পড়ে। অস্বস্তি ঘিরে ধরে তাকে। রিহানের দৃষ্টিকে সে অন্য কোনো নাম দিল না। প্রায় 1 বছর হলো ভাইয়ের পাশে দেখে আসছে, ভাইয়ের মতোই দেখে আসছে। তাকে হঠাৎ অন্যভাবে দেখে যে কেউ এভাবে তাকাবে। সন্ধ্যা কি করবে বুঝলো না। তার হিজাব সে খুঁজে পায়নি। তারপর ভয় পেয়ে এদিক বিদিক শূন্য হয়ে কলেজ থেকে বেরিয়ে এসেছে। আশেপাশে ভীতি দৃষ্টি বুলিয়ে রিহানের দিকে তাকায় সন্ধ্যা। ডাকতে তো পারছে না। অস্বস্তি নিয়ে রিহানের হাত ধরে জাকায়। রিহান সম্বিত ফিরে পেয়ে নিজেকে সামলে বলে, তোমার এই অবস্থা কেন সন্ধ্যা? জুতো হিজাব কিছুই তো নেই। সন্ধ্যা ফোনে লিখে কিছু বলতে চাইলো, কিন্তু কি বলবে। রিহান আবারও বলে, তোমার ভাইয়ার কাজ আছে, তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, এসো। সন্ধ্যা পেছনে তাকিয়ে দেখলো আকাশ এদিক ওদিক তাকিয়ে এদিকে আসছে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। ডান হাতে ব্যাগ ধরে বা হাতে রিহানের হাত ধরে টেনে সামনের দিকে যায়। রিহান বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সে মনে হয় কারেন্ট শক খেয়েছে। জীবনে তো রিলেশনে জড়ায়নি। সৌম্য আর ইরার কাহিনী দেখে বেচারা অর্ধেক ছাকা খেয়ে বসেছিল। কোনো মেয়ের দিকে তাকাবে কি, কিন্তু আজ এমন অনাকাঙ্ক্ষিত বন্ধুর বোনের স্পর্শ পেয়ে তার বুকটা কেমন যেন করে উঠল। সাথে দৃষ্টিতে মুগ্ধতা কাজ করে সন্ধ্যার এত বড় চুল দেখে। সন্ধ্যা রিহানের হাত ধরে টেনে এগিয়ে যাচ্ছে। সে রিহানের থেকে দুপা সামনে। রিহান ঢোক গিলল। আকাশের নজরে পড়েছে সন্ধ্যাকে, কিন্তু তার দৃষ্টি ছেলেটার হাত ধরে রাখা সন্ধ্যার হাতের দিকে। এতক্ষণ কষ্ট পাচ্ছিল, আর এখন এই দৃশ্য চক্ষুগোচর হতে রাগে ফেটে পড়ছে যেন। দুহাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে দুজনার হাতের দিকে। এই ছেলের জন্যে তার সন্ধ্যা মালতী তার থেকে পালিয়ে বেড়াচ্ছে। এমন হলে দুটোকে খুন করে ফেলবে সে। সন্ধ্যা অন্য কারো পাশে থাকার চেয়ে মরে গিয়ে কবরে শুয়ে থাকাই ভালো। সে ওই কষ্ট সহ্য করে নেবে, কিন্তু তার সন্ধ্যার পাশে অন্য কাউকে 1 সেকেন্ডের জন্য সে সহ্য করবে না। আকাশ বড় বড় পা ফেলে এগিয়ে যায় সন্ধ্যাদের দিকে। কোনো কথা ছাড়াই সন্ধ্যার হাত ঝাড়া মেরে সরিয়ে দেয় রিহানের দিকে। এরপর রিহানের কলার ধরে তার দিকে ফেরায়। সন্ধ্যা পিছু ফিরে আকাশকে দেখে চোখ বড় বড় করে তাকায়। আকাশ রিহানকে দেখে চোখে বিস্ময়ে চোখে তাকায়। সন্ধ্যাদের পুড়ে যাওয়ার খবর পাওয়ার আগে রিহানের সাথে আকাশের মাঝে মাঝে দেখা হলে সে সময় সন্ধ্যার কথা জিজ্ঞাসা করত। রিহান বরাবরই বলতো সে জানে না, অথচ আজ সন্ধ্যার হাত ধরে হাঁটছে। এটা দেখে মাথায় আরো রক্ত উঠে গিয়েছে। এর মানে কি সন্ধ্যার এই ছেলের সাথে আগে থেকেই কিছু ছিল? কথাটা ভাবতে রাগের সাথে সাথে চোখে মুখে অসহায়ত্ব ভিড় করলো। সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা ভীত সাথে ভেজা চোখে তার দিকে চেয়ে আছে। আকাশ চোখ বুঝলো। সেকেন্ড না পেরোতে রিহানকে রাস্তায় চিৎপটাং করে শুইয়ে দুপাশে দুপা রেখে সামনে ছেলেটিকে সমানে ঘুষি মারতে থাকে প্রচন্ড জোরে। কয়েকটা ঘুষি খেয়ে মুহূর্তে রিহানের নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। আকাশের ভাবটা এমন যেন সে আজ একে মেরেই তবে দম নিবে। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আকাশের মুখে মাস্ক নেই। ইতিমধ্যে সেখানে অনেক লোক জড়ো হয়ে গিয়েছে। আকাশকে দেখে কেউ এগোচ্ছে না, অনেকে ভিডিও করছে। আকাশের কোনো দিকে খেয়াল নেই। সন্ধ্যা আকাশকে ঠেকাতে চায়। নিচু হয়ে আকাশকে আটকাতে গিয়ে আকাশের দুটো আঘাত পেয়ে মেয়েটার দম বন্ধ হওয়ার মতো ব্যথা পায়। আকাশ সন্ধ্যাকে খেয়াল করতেই ছেলেটাকে ছেড়ে সন্ধ্যার হাত ধরে সে সহ সন্ধ্যা দাঁড়িয়ে যায়। এরপর ডান হাতে সন্ধ্যার গাল চেপে চিৎকার করে বলে, এটা কে বললো? কার সাথে ঘুরছিস বল, বল এটাকে, নয়তো আগে তোকে মারবো তারপর ওকে। কি হলো বল? সন্ধ্যা দুহাতে আকাশের হাত ছাড়াতে চায়। মুখখানি ব্যথায় জর্জরিত হয়। হঠাৎই সন্ধ্যা দুহাত আকাশে বুকে রেখে আকাশের গায়ে জোরে ধাক্কা দেয়। আকাশ এক পা পিছিয়ে যায়। রেগে সন্ধ্যার দিকে এগিয়ে আসতে নিলে সন্ধ্যা আকাশের ডান গালে জোরে সোরে একটা থাপ্পড় মেরে দেয়। আকাশ বিস্ময় চোখে তাকায় সন্ধ্যার দিকে। বিস্ময়ের সাথে সাথে চোখে মুখে ক্রোধ জমা হয়। এই ছেলের জন্য তার সন্ধ্যা মালতী তাকে থাপ্পড় মারলো। হজম হলো না ঠিক। রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ডান হাতের আঙ্গুল উঁচিয়ে ইশারায় বোঝায়, ওর থেকে দূরে থাকবেন, আমি আপনাকে একদম চাই না। একটু বোঝাতে গিয়ে মেয়েটির দু চোখের পাতা ভেদ করে নোনা জল গড়িয়ে পড়ে। সন্ধ্যার কথা বুঝতে পেরে আকাশের চোখে মুখে আগের চেয়েও ক্রোধ জমা হয়। এই ছেলের জন্য তার সন্ধ্যা মালতী তাকে চাইছে না। ইচ্ছে তো করলো সন্ধ্যাকে এক আছাড় মারতে, কিন্তু তা না করে দুপা এগিয়ে গিয়ে সন্ধ্যাকে টেনে সর্বশক্তি দিয়ে জড়িয়ে নেয় নিজের সাথে। সন্ধ্যার মনে হলো তার হাড়গোড় সব ভেঙে যাবে। নড়তে চাইলেও এক চুল পরিমাণও নড়তে পারল না। আকাশ বা হাতে সন্ধ্যাকে দুহাত সহ শক্ত করে ধরে রেখে ডান হাতে সন্ধ্যার গাল চেপে ধরে। সন্ধ্যার চোখে চোখ রেখে রাগান্বিত স্বরে বলে, তুই তো চাইবি তোর বাপ ভাই 14 গোষ্ঠী আমাকে তোর পাশে চাইবে। তার আগে তোর মনে যে জানোয়ার আছে ওটাকে ধুয়ে মুছে সাফ করবো আমি। সন্ধ্যা কেঁপে ওঠে আকাশের কথাগুলো শুনে। চোখ বুজে ফুপিয়ে ওঠে। উত্তপ্ত স্থানে ঠান্ডা পানি পড়লে যেমন মুহূর্তে স্থানটি শীতল হয়ে যায়, সন্ধ্যার বন্ধ চোখের পাতা পেয়ে গড়িয়ে পড়া চোখের পানি আকাশের রাগ সেভাবে নিভিয়ে দেয়। আকাশ সন্ধ্যার গাল ছেড়ে দেয়। ঢোক গিলে মৃদুস্বরে বলে, সরি।
সন্ধ্যা চোখ মেলে তাকায়, কান্নার ফলে দু চোখ লাল হয়ে আছে। আকাশ দু হাতের আজলায় সন্ধ্যার মুখটা নিয়ে মৃদুস্বরে বলে, সন্ধ্যা মালতী, তুমি অন্য কাউকে নিয়ে কেন ভাবছো? তোমার মনে অন্য কেউ নেই। একবার বলো, তুমি আমাকে ভালোবাসো? বলো সন্ধ্যা মালতী। সন্ধ্যা ভ্রু কুচকে তাকায়। তাকে এই নামে কেন ডাকছে আকাশ? তার নাম তো এটা নয়। হঠাৎই আকাশকে দু হাতে ধাক্কা দেয়। আকাশ দু পা পিছিয়ে যায়, রেগে তাকায় সন্ধ্যার দিকে। এগিয়ে এসে সন্ধ্যাকে ধরতে গিয়ে চুপ করে দাঁড়ালো। সন্ধ্যা ফোনে কিছু লিখছে। সন্ধ্যা কিছুক্ষণ পর আকাশের দিকে ফোন তাক করে ধরে। আকাশ মনে মনে আওড়ায় লেখাগুলো। আমার মনে কেউ নেই, বুঝেছেন? আপনি তো বিবাহিত, আর একটা বিয়ে করে নিয়েছেন। দ্বিতীয় বউকে রেখে আবার আমার কাছে আসতে চাইছেন কেন? আপনি আপনার বউয়ের কাছে যান। দুটো বউ নিয়ে সংসার করতে চাইলে সেই ইচ্ছের কথা ভুলে যান আপনি। আমি সতী নিয়ে সংসার করব না। এবার আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। লাস্ট লাইনটা পড়ে আকাশের রাগ হলো। আগের লেখাগুলো পড়ে আকাশ অদ্ভুত দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সে আবার কবে বিয়ে করলো? কিসব ফালতু কথা বলছে মেয়েটা। আকাশ সন্ধ্যার দিকে তাকালে দেখলো সন্ধ্যা চোখ পাকি চেয়ে আছে তার দিকে। চোখ জোড়া জলকণা চিকচিক করছে। আকাশ কিছু বলতে গিয়েও শব্দ করে হেসে ফেললো। প্রথমত সন্ধ্যার বলা আমার মনে কেউ নেই কথাটায় স্বস্তি পেয়েছে, আর দ্বিতীয়ত সন্ধ্যার বলা আমি সতীন নিয়ে সংসার করব না লাইনটাই সে না হেসে পারল না। রিহান বেশ কিছুক্ষণ চুপ করে শুয়েছিল। তার মাথা ঘুরছিল এত মার খেয়ে। সময় নিয়ে নিজেকে সামলে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। পকেট থেকে রুমাল বের করে মুখে লেগে থাকা রক্ত মুছে নেয়। সে বুঝতে পারছে না এই সভাপতি আকাশ নওয়ান তাকে এভাবে মারল কেন। যতটুকু বুঝলো সন্ধ্যার সাথে কোনো কানেকশন আছে। তার মনে আছে সৌম্য আর সন্ধ্যা এখান থেকে যাওয়ার পর আকাশ তার কাছে সৌম্যদের খোঁজ নিতে আসতো, কিন্তু সে তো জানতো না। সন্ধ্যা ঘাড় বাঁকিয়ে রিহানের দিকে তাকায়। রিহান সন্ধ্যার দিকে তাকিয়েছিল। দুজনার চোখাচোখি হয়। সন্ধ্যার খারাপ লাগলো। তার ভাইয়ের বন্ধু তার জন্য কত মার খেয়েছে। আকাশ ব্যাপারটা খেয়াল করতে তার মেজাজ খারাপ হয়। বাহাতে সন্ধ্যার মাথার পিছন বরাবর হাত রেখে সন্ধ্যার কপাল তার বুকে চেপে ধরে। সন্ধ্যার কপাল সহ মুখ আকাশের বুকে এসে ঠেকেছে। সন্ধ্যা দুহাতে আকাশকে ঠেলে সরাতে চাইল, কিন্তু আকাশের শক্তির সাথে পারল না। না পেরে দুহাত উঁচু করে আকাশের গলা খামচে দেয়। আকাশ বিরক্ত হয়, কিন্তু কিছু বলল না। রিহানের দিকে রেগে তাকিয়ে আছে। রিহান ঢোক গিলল। সন্ধ্যার সাথে লোকটি জবরদস্তি করছে দেখে রিহানের রাগ হলো। অতঃপরে গিয়ে সে বলে, আপনি সন্ধ্যার সাথে এরকম করেছেন কেন? ওকে ছাড়ুন, ও তো আপনাকে। বাকিটুকু বলার আগে আকাশ ডান হাতে রিহানের গলা চেপে ধরে হিসিয়ে বলে, ওর নাম উচ্চারণ করলে মেরে পুঁতি ফেলবো তোকে। কথাটা বলে রিহানকে ধাক্কা দেয়। রিহান গলা ধরে কাশতে লাগলো। আকাশ আশেপাশে তাকালো। কলেজ ছুটির পর জায়গাটা ফাঁকা হয়ে গেছিল, লোকজন তেমন নেই। কয়েকজন লোক ভিডিও করছিল। আকাশ সকলের উদ্দেশ্যে রাগান্বিত স্বরে বলে, একটা ভিডিও লিক হলে সবাইকে বিশেষ আপ্যায়ন করা হবে। আকাশের কথাটা শুনে সকলে তাদের ফোন নামিয়ে নিয়েছে। ভয় পেয়ে ভিডিও ডিলিটও করলো। এসব মানুষের সাথে জড়িয়ে নিজেদের জীবন বিপদে ফেলার কি দরকার? সন্ধ্যার অতিরিক্ত নড়াচড়ে আকাশ সন্ধ্যাকে ছেড়ে দেয়। সন্ধ্যা দাঁত কিরমির করলো। আকাশকে পাশ কাটিয়ে যেতে নিলে আকাশ সন্ধ্যাকে ঝট করে কোলে তুলে নেয়। সন্ধ্যা ছটফটায়। আকাশকে কিল ঘুষি খামচি কত কিছু দিল। আকাশ বড় বড় পা ফেলে তার গাড়ির পিছনের দরজার সামনে দাঁড়িয়ে বলে, বায়ান দরজা খোলো। শিমু আর বায়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ তামাশা দেখছিল। আকাশের আদেশ পেয়ে বায়ান দ্রুত গাড়ির দরজা খুলে দিলে আকাশ সন্ধ্যাকে নিয়ে গাড়ির পিছনে বসলো। শিমু দ্রুত ড্রাইভিং সিটের পাশের সিটে উঠে বসে। সে কথা বলার ভাষা হারিয়েছে। আকাশ ভাইয়া এই সন্ধ্যাকে কোথা থেকে পেয়েছে সেটাই মাথায় ঢুকছে না। যাকে গত 5 মাস যাবৎ মৃত জেনে আসলো, আজ হঠাৎ তাকে জীবিত দেখে কেমন রিয়াকশন দিবে বুঝতে পারছে না। পাশ থেকে বায়ান শিমুকে মৃদুস্বরে জিজ্ঞাসা করে, এই মেয়েকে? শিমু ছোট করে বলে, আকাশ ভাইয়ার বউ। বায়ান পুরোটা শুনতে পায় না, শুধু শুনলো বউ। বায়ান মাথা চুলকায়। আকাশের বউ তো মারা গিয়েছে, তাহলে তাদের আকাশ স্যার এটা কার বউকে তুলে আনলো? কৌতূহল দমাতে না পেরে পিছু ফিরে জিজ্ঞাসা করলো, স্যার আপনি কার বউকে তুলে আনলেন? আকাশ গাড়ির পেছনের সিটে বসে আছে। কোলে সন্ধ্যা মোচড়ামুচড়ি করছে। আকাশ দুহাত শক্ত করে সন্ধ্যাকে চেপে ধরে বায়ানের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আমার বউ, গাড়ি আমার, বিয়ে আমার। এবার গাড়ি চালাও, যাতে সব আমার ভেবে সেখানে ভুলভাল কিছু করে ফেলতে পারি। লাস্ট কথাটা সন্ধ্যার চোখের দিকে তাকিয়ে বলল। সন্ধ্যা চোখ ফিরিয়ে নেয়। আকাশ মৃদু হাসলো। বায়ান গাড়ি স্টার্ট দেয়। শিমু বিস্ময় কণ্ঠে বলে, আকাশ ভাইয়া সন্ধ্যাকে কোথায় পেলে? আকাশ চোখ ছোট ছোট করে বলে, তোর ভাবি। ও হ্যাঁ, ওই হলো। ভাবিকে কোথায় পেলে? আকাশ মৃদু স্বরে বলে, কলেজে। একটু থেমে মনে মনে হেসে বলে, মিশু আমার ছোট বউকে কল করে বল আমার বড় বউকে খুঁজে পেয়েছি। বড় বউর জন্য রান্না বসাতে বল। সন্ধ্যার আকাশকে খুন করতে ইচ্ছা করলো, একটু নড়তেও পারছে না। শিমু অবাক হয়ে বলে, তুমি আরেকটা বিয়ে কবে করেছো? আমি তো জানি না। আকাশ আর চোখে সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, আমিও জানতাম না, আজকেই জানলাম। একটা ছোটখাটো সাংবাদিক থেকে খবরটা পেলাম। সন্ধ্যা দাঁত কিরমির করলো। আকাশ যে তাকে উপহাস করে বলছে সে বুঝেছে।
শিমু বোকা চোখে তাকালো, কিছু বলল না। সন্ধ্যার দিকে তাকালে দেখলো মেয়েটা নিঃশব্দে চোখের পানি ফেলছে। আকাশ এমনভাবে ধরেছে সন্ধ্যা নিঃশ্বাস নিতে পারছে কিনা সন্দেহ। রিহানকে মারে সিন মনে পড়লে শিমু ঢোক গিলে চুপ করে বসে থাকলো। ইরার মা আর ইহাব কিছুক্ষণ আগে হসপিটালে এসে পৌঁছেছে। ইরার মামা আসেনি, ভদ্রলোক বাড়িতেই আছেন, আরামপ্রিয় মানুষ তিনি। বোন আর ছেলেকে পাঠিয়ে তিনি বিশ্রাম নিচ্ছেন। সৌম্য আইসিইউ রুম থেকে বেরিয়ে আসে। এতক্ষণে রিহান তার বনুকে নিয়ে আসছে না বলে টেনশন হচ্ছে। রিহানকে কল করার জন্য পকেট থেকে ফোন বের করলে নোটিফিকেশনের সন্ধ্যার মেসেজটি সবার আগে চোখে পড়ল। ভাইয়া তাড়াতাড়ি আসো, ভয় লাগছে আমার। সৌম্য ভয় পায়, কি হয়েছে তার বনুর? এই মেসেজ তো অনেকক্ষণ আগে, সে ইরার পাশে ছিল, কখন নোটিফিকেশন এসেছে বুঝতে পারেনি। রিহানকে কল করতে নিলে রিহান ডাকে। সৌম্য দ্রুত মাথা তুলে সামনে শুধু রিহানকে দেখে আশেপাশে তাকায়। সন্ধ্যাকে না দেখতে পেয়ে সৌম্য দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রিহানের কলার ধরে বলে, আমার বোনু কোথায় রিহান? তোকে বলেছি আমার বোনু কানতে, ওকে আনিসনি কেন? ও ভয় পাচ্ছে। রিহান চিন্তিত কণ্ঠে বলে, আকাশ ভাইয়ার সাথে সন্ধ্যা কিসের সম্পর্ক? আকাশ ভাইয়া সন্ধ্যাকে তুলে নিয়ে গিয়েছে। সৌম্য বিস্ময় কণ্ঠে বলে, মানে? যা বললাম তাই। সৌম্য চোখ বুঝলো। ওই আকাশ তার পুরো ফ্যামিলিকে তার খুন করে ফেলতে ইচ্ছে করছে। ইরার মায়ের বলা কথা অনুযায়ী এই সৌম্য ভাবে আকাশের পুরো পরিবার প্ল্যান করে তাদের পুড়িয়ে মারতে চেয়েছিল। কতগুলো প্রিয় মানুষ হারিয়েছে তারা, দুই ভাই বোন, কি করে ভুলবে তাদের? আজ যদি তার বোনুর কিছু হয় সে নিজ হাতে আকাশের পুরো পরিবারকে কোরবানি করবে। সৌম্য গম্ভীর গলায় বলে, বাইকের চাবি দে। রিহান পকেট থেকে তার বাইকের চাবি বের করে দিলে সৌম্য বড় বড় পা ফেলে হসপিটালের করিডোর থেকে বেরিয়ে যায়। পিছন পিছন রিহান এগিয়ে গিয়ে বলে, হেলমেট নিয়ে যা। সৌম্য দুহাতে বাইকের সামনে রেখে মৃদুস্বরে বলে, লাগবে না। রাগে তার শরীর কাঁপছে, সাথে তার বনুর জন্য ভয়ও লাগছে। ঠিক আছে তো তার বনু ভাবনা নিয়ে বাইক স্টার্ট দিয়ে চোখের পলকে জায়গাটি প্রস্থান করে। বায়ান গাড়ি থেকে নেমে গাড়ির পিছনের দরজা খুলে দিলে আকাশ সন্ধ্যার ব্যাগ সিটের উপর রেখে সন্ধ্যাকে কোলে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সন্ধ্যা একটুখানি ছাড়া পেয়ে আবারও ছটপটায়, দুহাতে আকাশের গলা গায়ের জোরে খামচে ধরে। আকাশ দাঁতে দাঁত চেপে দ্রুত পায়ে তার বাড়ির দিকে এগিয়ে যায়। দরজা খোলা ছিল বিধায় আকাশ বাড়ির ভেতর প্রবেশ করে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ঘরে গিয়ে সন্ধ্যাকে তার বিছানায় বসিয়ে ঘরের দরজা আটকে দেয়। সন্ধ্যা ছাড়া পেয়ে দ্রুত বিছানার উপর থেকে নেমে এগিয়ে আসে দরজার দিকে। আকাশ দরজা আটকে পিছু ফিরলে সন্ধ্যাকে এগিয়ে আসতে দেখে আকাশ সন্ধ্যাকে ঠেলে ঠাস করে বিছানার উপর ফেলে দেয়। রেগে বলে, প্রবলেম কি তোমার? 2 মিনিট চুপ করে থাকতে পারো না? সন্ধ্যা বিছানার উপর থেকে উঠে দুহাতে আকাশকে ধাক্কা দিয়ে দরজার দিকে যেতে নিলে আকাশ সন্ধ্যাকে বিছানার উপর বসিয়ে সেও সন্ধ্যার পাশে বসে বা হাতে শক্ত করে সন্ধ্যাকে চেপে ধরে রেগে বলে, এত শক্তি জেদ কোথা থেকে আমদানি করেছে? হ্যাঁ, 1 ঘন্টা হয়নি, মাথা পুরো নষ্ট করে দিলে। সন্ধ্যা আকাশকে ঠেলে সরাতে চাইল, সে তার ভাইয়ের কাছে যাবে। আকাশকে তার অসুস্থ মানব লাগছে। আকাশ না পেরে চরম বিরক্ত হয়ে আশেপাশে কিছু খুঁজলো। বিছানার উপর তার কয়েকটা সাদা পাঞ্জাবি অগোছালো পেয়ে ডান হাত বাড়িয়ে টেনে নেয়। এরপর একটা পাঞ্জাবি দিয়ে সন্ধ্যার দুপা বাঁধলো। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়, রেগে আকাশের গাল খামচে ধরে। আকাশ চোখ মুখ কুচকে নেয়। এই বইয়ের হাতে মার খেতে খেতে মনে হচ্ছে আজ তাকে শহীদ হতে হবে। আকাশ সন্ধ্যার দুহাত পিছনে একসাথে করে আরেকটা পাঞ্জাবি দিয়ে বেঁধে দেয়, এরপর উঠে দাঁড়ায়। সন্ধ্যা নড়াচড়া করতে চায় কিন্তু পারে না, আকাশের দিকে রেগে তাকায়। আকাশ মৃদু হেসে বলে, তোমাকে এভাবেই মানাচ্ছে। 5টা মিনিট শান্ত হয়ে থাকো, আমি সাবান নিয়ে মাথা ঠান্ডা করে এসে তোমার সাথে বোঝাপড়া করছি। কথাটা বলেই আকাশ ওয়াশরুমে চলে যায়। সন্ধ্যা ভস্ম করে দেয়া চোখে আকাশের দিকে চেয়ে রইল। কত বড় খারাপ লোক, তাকে বেঁধে রেখে গেল। সন্ধ্যার কান্না পাচ্ছে। তার সৌম্য ভাইয়া নিশ্চয়ই তাকে নিয়ে অনেক টেনশন করছে। সন্ধ্যা মুচড়ামুচড়ি করে হাত পায়ের বাঁধন খুলতে চায়। অনেকটা সময় নিয়ে চেষ্টা করতে করতে এক পর্যায়ে হাতের বাঁধন ঢিলে হয়ে আসলে সন্ধ্যা দুহাত বাঁধন থেকে উন্মুক্ত করে দুহাতে পায়ের বাঁধন খুলে ফেলে। এরপর দ্রুত বেড থেকে নেমে দুপায়ে গতি আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে সন্ধ্যার লম্বা চুলের এক গোছা পিছন থেকে টেনে ধরে। সন্ধ্যা ব্যথা পেয়ে চোখ মুখ কুচকে নেয়, বা হাত মাথার পিছনে দেয়। আকাশ চুল ধরে জোরে টান দিয়ে সন্ধ্যাকে ঘুরিয়ে তার বুকে এনে ফেলল। ব্যথায় সন্ধ্যার চোখের কোণে পানি জমছে। আকাশ রেগে ধমকে বলে, কি প্রবলেম তোমার? সেই তখন থেকে শুধু পালাই পালাই করছো, মার খাবে। সন্ধ্যা ফুপিয়ে ওঠে। আকাশ অসহায় দৃষ্টিতে তাকায়। ডান হাত সন্ধ্যার গালে রেখে নরম গলায় বলে, কি হয়েছে তোমার? 2 মিনিট শান্ত হও, আমি তোমার সব কথা শুনবো। সন্ধ্যা মালতী। সন্ধ্যা ভেজা চোখে আকাশের দিকে তাকায়। তখনই নিচ থেকে সৌম্যর গলা ভেসে আসে। সন্ধ্যা ভাইয়ের গলা পেয়ে আবারও আকাশের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফটায়। আকাশ সৌম্যর ডাক শুনলে সন্ধ্যার দিকে চেয়ে বলে, বুঝেছি, তোমার ভাই তোমাকে লুকিয়ে রেখেছিল। কোথাও যাবে না তুমি। তোমার ভাইয়ের সাথে আসল বোঝাপড়া করে আসছে আমি।
কথাটা বলে সন্ধ্যাকে ছেড়ে দিলে সন্ধ্যার আগে কাঁপতে কাঁপতে দু হাতে গায়ে সর্বশক্তি দিয়ে আকাশের বুকে পেটে খামচে ধরে। আকাশ চোখ মুখ কুচকে মৃদু আর্তনাদ করে ওঠে। দ্রুত সন্ধ্যার দুহাত ধরে উল্টে পাল্টে বলে, তোমার ভাই তোমায় না খাওয়ায় বড় করে পুরো রাক্ষসী বানিয়ে ছেড়ে দিয়েছে। একটু থেমে বলে, তোমার ভাইয়ের সাথে বোঝাপড়া করে এসে তোমাকে মানুষ বানাচ্ছি, ওয়েট। কথাটা বলেই সন্ধ্যাকে ছেড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে ঠাস করে দরজা আটকে দেয়। সন্ধ্যা দরজায় থাপ্পড় দেয়। আকাশ এরকম করছে কেন? তার সাথে তার ভীষণ কান্না পাচ্ছে। আকাশ বাইরে থেকে দরজা লক করে এগিয়ে যায়। পরনে একটা সাদা গ্যাবার্ডিন প্যান্ট, উদ্দাম শরীর, গাল গলা বুক পেট সব জ্বলছে আকাশের। খামচে পুরো যাতা করে দিয়েছে। তবে কিছু একটা ভেবে বাঁকা হাসলো। এরপর সিঁড়ি বেয়ে নেমে সৌম্যর উদ্দেশ্যে বলে, কি হয়েছে? তোমার বোনু ভালো আছে? এরপর আসমানি নওয়ানের দিকে চেয়ে বলে, মা আমার শালাকে সুন্দর করে আপ্যায়ন করো, রান্না বসিয়েছে। সৌম্য আকাশকে দেখে রেগে তাকায়। আসমানি নওয়ান বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে। শিমু তাকে গিয়ে বলল, আকাশ কোথা থেকে যেন সন্ধ্যাকে ধরে এনেছে। সে তো বিশ্বাসই করছিল না। এর মধ্যে সৌম্য দরজায় কড়া নাড়লে আসমানি নওয়ান সৌম্যকে দেখে স্তব্ধ হয়ে যায়। যাদের এতদিন মৃত জেনে আসলো হুট করে সামনে আসায় কেমন রিয়াকশন দিবে সেটাই বুঝতে পারছেন না তিনি। সৌম্য আকাশের সামনে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে বলে, আমি এখানে খেতে আসিনি। আমার বোনু কোথায়? ওর সাথে কি করেছেন আপনি? আকাশ দুহাত প্যান্টের পকেটে রেখে একটু হেসে বলে, তুমি আমার বউকে এত মাস তার স্বামীর আদর থেকে বঞ্চিত করে রেখেছিলে, সেটাই পূর্ণ করছিলাম। তুমি এসে ডিস্টার্ব করলে। আকাশের কথায় সৌম্য বিব্রত বোধ করে। তার দৃষ্টি আকাশের গালে গলায় বডিতে আটকায়। আকাশ ধবধবে ফর্সয়ের প্রতিটা নখের আঁচড় জল করছে। সৌম্য আকাশের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকালে দেখলো আকাশ তার দিকে চেয়ে বাঁকা হাসছে। সৌম্য হঠাৎই রেগে চিৎকার করে বলে, আমার বোনুর সাথে কিছু করলে আপনাকে ছাড়বো না আমি। আকাশ ভাবলেশীন ভাবে বলে, আমার বউ থেকে আমি কি করব সেটা তোমার থেকে শুনবো নাকি আমি? লজিকলেস কথা বাদ দাও। বোনের শ্বশুর বাড়ি এসেছো, মিষ্টিমুখ করো। সৌম্য রেগে আকাশের কলার না পেয়ে দুহাতে আকাশের গলা চেপে ধরে। আকাশ চোখ বড় বড় করে তাকায়। আসমানি নওয়ান শিমু দুজনেই বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ রেগে সৌম্যকে গায়ের জোরে ধাক্কা দেয়। সৌম্য এক পা পিছিয়ে যায়। আকাশ ডান হাতে সৌম্যর কলার চেপে রাগান্বিত স্বরে বলে, ভুলেও আমার গায়ে হাত তোলার চেষ্টা করবে না সৌম্য। বউয়ের হাতের মার মিষ্টি লাগলেও অন্যদের মার আমার হজম হয় না। 100 গুণে ফেরত দেই আমি। সৌম্যর চোখ মুখে রাগ, তবে আকাশের কথায় ভ্রুজোড়া কুঁচকে যায়। আকাশ সৌম্যর কলার ছেড়ে ঠান্ডা হয়ে বলে, আমি তোমাকে ছোট ভাই ভাবি, জায়গাটা নষ্ট করো না, বসো। ঠান্ডা মাথায় কথা বলছি। আপনাদের মতো জানোয়ার মানুষদের সাথে বসে তো দূর, দাঁড়িয়ে কথা বলার রুচি নেই আমার। আকাশ শক্ত গলায় বলে ওঠে। সৌম্য। সৌম্য চোখ বুঝল। ঢাকা শহরে আসার পর থেকে সে আকাশকে চিনত। শিমুকে টিউশন করাতে গিয়ে সম্পর্কটা আরো সুন্দর হয়েছিল। সবসময় বড় ভাইয়ের মতোই সম্মান করে এসেছে আকাশকে। আর আকাশ কি কম ছিল? তাকে ছোট ভাইয়ের মতোই আড়ালে থেকে অদ্ভুত একটা স্নেহ দিত, যেটা সে শিমুকে টিউশনি বাদ দেওয়ার পর উপলব্ধি করেছিল। কিন্তু আজ জানলো সেই মানুষটা তার বাবাকে নিয়ে তাকে আর তার বনুকে কিভাবে মারতে চেয়েছিল। না পেরে তাকে আর তার বনুকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। সৌম্যর কষ্ট হয়। কিছু আপন মানুষ তো পুড়েই ছাই হলো। আর যাকে এই শহরে এসে রিহানের পর একটু হলেও আপন ভাবতো, সে নাকি এতগুলো মানুষের খুনি। সৌম্য চোখ মেলে, চোখ দুটো লাল, কণ্ঠে অসহায়ত্ব ঢেলে বলে, আমি আর আমার বোনু আপনার কি ক্ষতি করেছে আকাশ ভাইয়া? আমার বোনু আপনাকে ডিভোর্স দেয়নি বলেই কি আপনার এত ক্ষোভ ছিল? আকাশ বিস্ময়ের চোখে তাকায় সৌম্যর দিকে, অতঃপর বলে, আমি ডিভোর্স চাই না সৌম্য, তুমি ভুল ভাবছো আমায়। সৌম্য চিৎকার করে বলে, ভাবছি না ভুল আমি। আপনারা কেউ মানুষ নন। প্রথমে আমাকে আর বোনুকে কত বাজেভাবে মারতে চাইলেন। আমার পেটে চাকু মারা, আমার বোনুকে রেপ। আকাশ দুহাতে কান চেপে চোখ বুজে চিৎকার করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।